ক্যালকুলাস। দেখ তোরা জানিস যে কোনো জিনিসই আমি কোনোদিনও ডাইরেক্ট ডেফিনিশন দিয়ে চ্যাপ্টার শুরু করি না। শুরুতে তোদেরকে আমি বলে দেবো যে তোদের থার্ড সেমিস্টারে কি কি পড়তে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পুরো সিলেবাসটা একবার দেখিয়ে দিচ্ছি। সিলেবাসটা দেখানোর কারণ এটাই যে তোদেরকে অ্যাকচুয়ালি কি পড়তে হবে, কিভাবে কোয়েশ্চেন আসবে, সেই জায়গাগুলো যখন বলবো তোরা যাতে চিনতে পারিস যে হ্যাঁ এই জায়গাটার কথা বলছি। অ্যাটলিস্ট প্রথম দিনে আমার মনে হয় সিলেবাসটা একবার বলে দেওয়া খুব দরকার, বিশেষ করে এই ধরনের কোর্সে আর কি, যেখানে অ্যানালিসিস রিগার্ডিং ব্যাপার আছে। ঠিক আছে, সেই কারণে আমি প্রথম দিন একবার তোদেরকে কোর্সটা দেখিয়ে দিচ্ছি, সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। বেশ, চলে আসছি আমি একটু সিলেবাসে। রেডি সবাই? থার্ড সেমিস্টারে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস বলে যে চ্যাপ্টারটা তোরা পড়বি, সেখানে অ্যাকচুয়ালি তোদের কি কি রয়েছে, কিভাবে কি পড়াবো, কেন কেন কিভাবে কোথা থেকে কি আসবো না আসবো, সব আমি ধীরে ধীরে বলছি। খুব ভালো করে খেয়াল করবি, আমার কথাটা প্রত্যেকটা শুনবি। আমি প্রত্যেকটা লাইন আর লাইন বাই লাইন বলে যাবো যে কিভাবে আমি কোনটা থেকে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব, কি বই ইউজ করতে হবে, কোথায় কি রয়েছে না রয়েছে, এভরিথিং আমি টোটালটা ইনক্লুড করে বলবো। কোনো চিন্তা করবি না, যা আমি শুধু বলছি কথাটা ভালো করে শুনবি, শুধু শুনলেই দেখবি মনে থাকবে। আমি শুধু যেটা বলছি মাথায় রাখবি। রেডি? তাহলে এই হচ্ছে তোদের থার্ড সেমিস্টারের জন্য মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের সিলেবাসটা। বুঝতে পারলি? দেখ একদম কেটে নিয়ে বার করে চলে এলাম। ঠিক আছে, তাহলে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে কি পড়বো আমরা? দেখ দেখে মনে হচ্ছে সিলেবাসটা খুব ছোট। সত্যি কথা বলতে গেলে এই সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড় সিলেবাস। ইনফ্যাক্ট আমি যদি ঠিকঠাক ভাবে হিসেব করি, এই সিলেবাসটার মধ্যে যা যা রয়েছে যদি এ টু জেড হিসেব করি, এই সিলেবাসটা কিন্তু রিয়েল অ্যানালিসিস চেয়ে কোনো অংশে কম নয়, রিয়েল অ্যানালিসিসের চেয়ে কোনো অংশে কম নয়। এত রকম কোয়েশ্চেন হতে পারে এই জায়গাটা থেকে। কাজে জায়গাটা দেখতে ছোট হলেও জায়গাটাকে ইগনোর করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা খুব সোজা, মানে এর চেয়ে সোজা সাবজেক্ট বোধহয় আর হয় না, অন্তত আমার চোখে এর চেয়ে সোজা সাবজেক্ট আর পড়ে না। ঠিক আছে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের চেয়ে সোজা সাবজেক্ট আর হয় না, আর বিশেষ করে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়বি তোরা, এর মধ্যে কয়েকটা পার্টে সিলেবাসটা ভাগ করা আছে। প্রথমে হচ্ছে ক্যালকুলাস অফ আরএন, মানে এই যে আরএন এর মধ্যে ক্যালকুলাস তুই করবি। দেখ পরিষ্কার করে বলে দিয়েছে এন কিন্তু গ্রেটার দ্যান 1। কেন বলে দিয়েছে এন গ্রেটার দ্যান 1? না এন ইকুয়াল টু 1 এর জন্য যে ক্যালকুলাস, সেটা কিন্তু তোর আলাদা করে করা হয়ে গেছে। এটা কি ক্যালকুলাস? ইন্টিরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, এগুলো কিন্তু অলরেডি করা হয়ে গেছে। নেইবারহুড অফ এ পয়েন্ট, এগুলো কিন্তু অলরেডি n ইকুয়াল টু 1 এর জন্য পড়া হয়ে গেছে। এখন n গ্রেটার দ্যান 1 এর জন্যই সিলেবাসটা অ্যাকচুয়ালি এই সেমিস্টারের আন্ডারে পড়ে। n ইকুয়াল টু 1 এর জন্য তোরা আগের সেমিস্টারে পড়েছিস। তাহলে আগের সেমিস্টারে যে রিয়েল অ্যানালিসিস পড়েছিস, দাঁড়া এক সেকেন্ড ওকে একটু হেল্প করে দিই। তুই শুধুমাত্র এটা কর, ফোনের মেমোরিটাকে একটু ক্লিয়ার কর। আমার মনে হচ্ছে ফোনের মেমোরিটার জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে থার্ড সেমিস্টারে তোরা যেটা পড়েছিস, সেকেন্ড সেমিস্টারে তোরা যেটা পড়েছিস ক্যালকুলাস ইন আর, সেটারই এক্সটেন্ডেড পার্ট হচ্ছে ক্যালকুলাস ইন আর এন। সেকেন্ড সেমিস্টারে যতটা পড়েছিস সেটাকেই আবার নতুন করে R2, R3, R4 এন্ড Rn এর মধ্যে পড়তে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লোজ সেট, ওপেন সেট, লিমিট পয়েন্ট, হ্যান ত্যান সমস্ত কিছু যা পড়েছিস সব কিছু। ঠিক আছে, তো এই যে তোরা পড়বি এটা কিন্তু প্রচন্ড ভালো সাবজেক্ট, প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা গেল তোদের প্রথম পার্ট, একটা পার্ট শেষ হলো। এই পার্টটা শেষ হওয়ার পরে তোরা রিয়েল অ্যানালিসিসের জায়গাটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছিস, মাল্টিভেরিয়েট অ্যানালিসিসের জায়গাটা থেকে বেরিয়ে আসছিস। বেরিয়ে এসে থার্ড সেমিস্টারে তোদের যে টপিকটা রয়েছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, সেইটা আর এর উপর এমনি রয়েছে। তো আগের যে সিসি গুলো ছিল, এই যে খেয়াল করতো, এই যে কোর কোর্স গুলো ছিল, সিসি 5, কোর কোর্স 5, দেখ এই যে কোর কোর্স 5 এর মধ্যে তুই পড়ছিস, দাঁড়া, হ্যাঁ, কোর কোর্স 5 এর মধ্যে তুই কি পড়ছিস? লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এন্ড অল দ্যাট, তাই তো? এই লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ যেমন তুই সিসি 5 এ পড়ছিস, তেমনি তুই এখানে চলে আসবি সিসি 5 এ হচ্ছে আর এর মধ্যে, আর এখানে কিন্তু আর এন এর মধ্যে। তাহলে আর এর মধ্যে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ পড়ার পর আর এন এর মধ্যে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ আমরা পড়তে পারবো। কথাটা মাথায় রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত সিসি 5টা শেষ হচ্ছে ঠিকঠাক ভাবে,
CC5 এর লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই সেকেন্ড পার্টটা ধরতে পারবো না। আমরা ফার্স্ট পার্টটা শেষ করে বসে থাকবো যে কখন ওই পার্টটা শেষ হবে, ওই পার্টটা শেষ হওয়ার পর এখানে হাত দিতে পারবো। কথাটা ক্লিয়ার করতে পারলাম আমি? কথাটা মাথায় ঢুকলো? স্যার আরএনটা কি? আরএন একটা স্পেস, যেমন তুই R3 করছিস, R2 করছিস, এটা একটা স্পেস, যেমন আরএনটা একটা স্পেস। R2 টা কি? একটা প্লেন। R3 টা কি? একটা স্পেস। তেমনি R4, R5, R6 এগুলো সব স্পেস। ঠিক আছে? জেনারেলাইজড স্পেস। ঠিক আছে? তোরা যেমন ডাইমেনশনাল আর তো মানে 2 ডাইমেনশনাল, আর 3 মানে 3 ডাইমেনশনাল এরকম। হ্যাঁ, R3 মানে 3 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল স্পেস ভাবতে পারিস। কিন্তু ডাইমেনশন কথাটা খুব বাজে কথা একটা। কেন বাজে কথা বলছি? লোকজন বলে দেয় যে ডাইমেনশনাল। আরে কিসের রেসপেক্টে ডাইমেনশন বলছো সেটা বলতে হবে। যদি তুই খুব নরমাল ভাবে ডাইমেনশন কথাটা বলিস, ডাইমেনশন কথাটা বলতে যেটা ছোটদের বোঝানো হয় সেটা কি, যে একটা একটা জিনিসকে ড্র করতে, একটা বডিকে ড্র করতে, একটা স্পেসকে ড্র করতে যতগুলো লিনিয়ারলি, মানে কি বলবো, তোরা এটা পড়েছিস আর কি, যে যতগুলো অ্যাক্সিস লাগে, তাই তো? মানে হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডম লাগে। তোরা যেটা পড়েছিস যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম লাগে, স্বাধীনতার মাত্রা। আর যদি এটাকে আরো একটু নরমাল ভাবে বলি, যতগুলো অ্যাক্সিস লাগে। কিন্তু এই যে বলছি যে ডাইমেনশন কত, এই ডাইমেনশন কত কথাটা কিন্তু কিসের রেসপেক্টে বলা হচ্ছে সেটা কিন্তু চলে আসবে যখন তুই থার্ড সেমিস্টারে ভেক্টর স্পেস পড়বি। তাই ডাইমেনশন কথাটা কিন্তু আজ থেকে উড়ে যাচ্ছে, ডাইমেনশন কথাটা বলবো না। থার্ড সেমিস্টারে উঠেছি মানে আরএন যে কি, কত ডাইমেনশনের স্পেস, সেই কথাটা এই মুহূর্তে বলবো না, ভেক্টর স্পেস শেখার পর বলবো। বুঝতে পারলাম ব্যাপারটা? ভেক্টর স্পেসের মধ্যে ডাইমেনশন কথাটাকে ডিফাইন করা হবে যে ডাইমেনশন কি জিনিস, তারপরে আরএন এর ডাইমেনশন আমরা জানবো। এখনো পর্যন্ত ডাইমেনশনটাকে মুখের মধ্যে আনবো না, কথাটা মাথার মধ্যে আমি আনবো না। বুঝতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে? আরএন হচ্ছে একটা স্পেস। যেমন তুমি ধরো R2 করেছো, R3 করেছো, তেমন R4, R5, R6 এইভাবে মনে রাখো। ঠিক আছে? তার উপরে কি সেটা তো ভেক্টর স্পেস করলে তারপর বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বেসিক্যালি ভেক্টর স্পেসের মধ্যেই ঢুকে যাব। আমরা না আরএন এর ক্যালকুলাস পড়ার আগে ভেক্টর স্পেসের মধ্যে ঢুকে যাব। শুধু এটা আমি শুরু করে রেখে দিচ্ছি কারণ তোদের মধ্যে যাতে একটা জিনিস জানা থাকে যে হ্যাঁ আমাকে এটা পড়তে হবে। ঠিক আছে? আমি এটা শুরু করে রেখে দিচ্ছি। কিন্তু আজকের ক্লাসটা হওয়ার পর ক্লাস আবার অনেকদিন পরে হবে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের, কারণ আমি বেসিক্যালি আগে ভেক্টর স্পেসটা পড়াবো, আরএন ভেক্টর স্পেসটা পড়াবো, তারপর আমি তোকে আরএন এর ক্যালকুলাস পড়াবো। বুঝতে পারলি ব্যাপারটা? মানে তোর মধ্যে আইডিয়াটা তৈরি হবে যে অ্যাকচুয়ালি আরএন এর কি ঘটনাটা ঘটে, তারপরে তুই আরএন এর ক্যালকুলাস পড়বি। ঠিক আছে? তাই জন্য ভেক্টর স্পেসটা এগিয়ে যাব, আরএনটা করাবো, ওই আরএনটা হওয়ার পর তারপরে আমি আসবো আবার মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, এখানে ফাংশনস ফ্রম আরএন টু আরএম, তাহলে আরএন এর মতো আরএম ও একটা স্পেস। তাহলে আমাকে আরএন থেকে আরএম এ যত ফাংশন তৈরি করতে পারি সেই সমস্ত ফাংশন নিয়ে তাদের উপর ক্যালকুলাস তৈরি করতে হবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল রাখতে হবে এই যে আমি ক্যালকুলাস পড়তে পারবো তার কন্ডিশন হচ্ছে আমার CC5 যখন শেষ হবে তখন আমি এটা শুরু করতে পারবো। তার আগে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এগুলো কি জিনিস, পার্শিয়াল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ, ডিফারেন্সিবিলিটি, সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি, চেইন রুল অফ ডেরিভেটিভ, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারের আন্ডারে ডেরিভেটিভ, ডাইরেকশনাল ডেরিভেটিভ, গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাল, মিনিমাল, নরমাল এন্ড প্রপার্টি অফ গ্রেডিয়েন্ট, এই যে জিনিসগুলো কি জিনিস, ট্যানজেন্ট প্লেনস, এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ না আমাদের মধ্যে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভের আইডিয়াটা আসছে ততক্ষণ আমরা হাত দিতে পারবো না। কাজেই মাল্টিভেরিয়েট ক্যালকুলাস কিন্তু আমাদের শেষের দিকে হবে। আমি আজকেই কথাটা বলে দিচ্ছি, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মেন পোরশন কিন্তু আমাদের শেষের দিকে হবে। ইনফ্যাক্ট মাল্টিভেরিয়েট ক্যালকুলাসটাই আমরা লাস্টে শেষ করব, সবার শেষে। বুঝতে পারলাম? তাহলে আমরা শুরু করে দিয়েছি এপাশে লিমিট, এপাশে রিং, ওপাশের রিংটা কিছুটা এগিয়ে গিয়ে ফিল্ডের ডেফিনিশন বলে দিয়েছি। এবার আমি ভেক্টর স্পেস ধরে নেব কালকের ক্লাসে। কালকে তোদের ধরছি ভেক্টর স্পেস, সিলেবাসটা একবার দেখিয়ে দিই। কালকে তোদের ধরছি এই ভেক্টর স্পেস। এই যে দেখ, ভেক্টর স্পেস CC7 এর পার্ট, লিনিয়ার, হ্যাঁ CC6 লিনিয়ার অ্যালজেব্রা, CC6। এই যে কালকে তোদের ধরছি ভেক্টর স্পেস, লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে? তাহলে এই লিনিয়ার অ্যালজেব্রাতে মোটামুটি এখানে দেখ এই আরএন আছে, দেখতে পাচ্ছিস? দাঁড়া, দেখতে পাচ্ছিস ভেক্টর স্পেসের সিলেবাসের মধ্যে একটু খেয়াল কর, খেয়াল করলেই দেখতে পাবি দ্যাট ডাইমেনশন অফ দ্য সাবস্পেসেস অফ আরএন, তারপর সাবস্পেসেস অফ আরএন, এই সমস্ত জিনিস আছে, দেখতে পাচ্ছিস? তো আমরা অতদূর যাব না, অতদূর তো পরে যাব, অবশ্যই যাব,
কিন্তু আমরা মাল্টিভেরিয়েটের এই পার্টটা শুরু করার জন্য আমার আরএন জিনিসটা জানলেই হলো, আরএনটাকে ভেক্টর স্পেস কি দেখায়, আরএন এর ভেক্টর স্পেসটা কি অ্যাকচুয়ালি সেটা জানলেই হয়ে গেল। ঠিক আছে, আমার অতদূর গিয়ে তারপরে যেখানে আসতে পারবো তা নয়, কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, আরএন এর লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ করতে পারবো যদি আমি আর এর লিমিট জানি। ঠিক আছে, আর এর লিমিট জানি, আর এর মধ্যে কন্টিনিউটি জানি, আর এর মধ্যে ডেরিভেটিভ জানি, তারপরে কিন্তু আমি আরএন এর মধ্যে পড়তে পারবো। তাই জন্য আমাকে কিন্তু আগে লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভটা টানতে হবে। ঠিক আছে, আর তার সাথে ভেক্টর স্পেস টানবো, তার সাথে এই পার্টটুকু আমরা খুব সহজে করে রাখতে পারবো। কিন্তু হ্যাঁ, ভেক্টর স্পেসে আরএন পড়ার পরে ঢুকবো ওখানে, বুঝতে পারলেন ব্যাপারটা? আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি যাতে সাবজেক্টের সম্পর্কে তোদের জানা থাকে, তারপর আমি ভেক্টর স্পেসের মধ্যে আরএন পড়াবো, তারপরে আবার আমি এই সাবজেক্টের মধ্যে ঢুকবো। আজকের ক্লাসের পর ভেক্টর স্পেসে আরএন হওয়ার পর এই সাবজেক্টের মধ্যে আবার ঢুকবো, তার মধ্যে আবার আমাদের লিমিটটা অনেকটা এগিয়ে যাবে। লিমিট এগিয়ে গেলে আমরা এই পার্টটা শেষ করে আবার এখানে লিমিটের মধ্যে ঢুকে যেতে পারবো। বুঝতে পারছি পুরো প্ল্যানটা মাথার মধ্যে ঢুকছে যে কি কি প্ল্যানে আমরা কাজকর্ম করতে চাইছি? ঠিক আছে, ক্লিয়ার হলো কথাটা কি বলতে চাইছি? ওকে, ওই যে সিচুয়েশন নিয়ে ফিল শুরু করেছে রিং, তাহলে আবার ফিজিক্সে ভেক্টর পার্টটা আলাদা করে পড়াচ্ছেন কাল। ফিলটা কি দিন চললো তো রিং এর ফিল 65 এর লিমিটেড লিমিং চলতো, ডিফারেন্সিয়ালের সিস্টেম চলতো। হ্যাঁ, ভেক্টর না ধরলে আমি কিন্তু এখানে মাল্টিভেরিয়েট ধরতে পারবো না। ভেক্টরে আমাকে আরএন বোঝাতে হবে ভেক্টর স্পেস, তারপরে মাল্টিভেরিয়েটে হাত দেবো। তাহলে তোর মাল্টিভেরিয়েট একদম আটকে থাকবে, সেটা আবার ঠিক হবে না, কারণ কলেজে কিন্তু ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে যাবে মাস দুয়েক পরে থেকেই। কিছু কিছু কলেজ 2 মাস পর থেকে ইন্টারনাল পরীক্ষা শুরু করে দেবে। আমার যদি একদম এটা আটকে থাকে তাহলে সেটা খারাপ। আমার অন্তত ফার্স্ট পোরশনটা শেষ হয়ে যাক প্রথম 2 মাসের মধ্যে, তারপর সেকেন্ড পোরশনটা আমি লাস্টে করি, তার মধ্যে বাকি সিলেবাসগুলো শেষ হোক। ঠিক আছে, এই প্ল্যানটা না ফলো করলে কিন্তু তুই ইন্টারনাল পরীক্ষা দিতে পারবি না। হ্যাঁ, দিতে হয়তো পারবি, সেসব অসৎ উপায়, মানে ঠিকঠাক ভাবে নিজের খুশি মতো ইন্টারনাল পরীক্ষায় তুই পারফর্ম করতে পারবি না যে প্ল্যানটা আমি বলছি সেই প্ল্যানটা ফলো না করলে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকেরই মনে হতে পারে যে একসাথে এতগুলো সাবজেক্ট শুরু হয়ে যাচ্ছে, তাহলে মাথায় রাখবো কি করে? তার কিছু করার নেই, সাবজেক্ট তোমার এতগুলো আছে, সময় 4 মাস, তার মধ্যে কলেজ 2 মাস পর থেকে ইন্টারনাল নেবে, তোমাকে কিন্তু পড়তে হবে। আর সেই পড়ানোর দায়িত্বটা আমার, কিন্তু তোরা কোঅপারেট কর। তোরা যদি কোঅপারেট না করিস আমি এগোতে পারবো না। বুঝতে পারলি ব্যাপারটা? ঠিক আছে, এই কারণে আমি মাল্টিভেরিয়েটটা একদিন দেখিয়ে দিলাম যে মাল্টিভেরিয়েটের মধ্যে কি আছে। তাহলে আমি যদি মাল্টিভেরিয়েটটা বন্ধ করে রেখে দিতাম, তোর কলেজ তো শুনবে না কথাটা। কলেজ হয়তো দেখবি সব সাবজেক্টে একটা করে টিচার লাগিয়ে দেবে, কাজ শুরু করে দেবে। তোর মনে হবে যে মাল্টিভেরিয়েটটা কেন আটকে রয়েছে স্যারের কাছে, দাদা কেন মাল্টিভেরিয়েটটা করাচ্ছে না, দাদা তো উচিত ছিল মাল্টিভেরিয়েটটা টেনে দেওয়া। কিন্তু দাদার হাতে এই ঘটনাটা নেই, যতক্ষণ না দাদা ভেক্টর স্পেস করাতে পারছে ততক্ষণ তোকে এই জায়গায় আনতে পারবে না। আবার যতক্ষণ না তোকে লিমিট বোঝাচ্ছে ততক্ষণ তোকে আরএন এর লিমিট বোঝাতে পারবে না, আরএন এর কন্টিনিউটি বোঝাতে পারবে না যতক্ষণ আর এর মধ্যে কন্টিনিউটি না বোঝাচ্ছে। বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে আমাকে এই সাবজেক্ট গুলো টানতে হবে, তারপর আমি মাল্টিভেরিয়েট টানতে পারবো। সুতরাং মাল্টিভেরিয়েটটা আমাকে কিছুদিন থামিয়ে রাখতে হবে। আমি ভেক্টর স্পেসে না ঢুকলে মাল্টিভেরিয়েট আটকে পড়ে থাকবে। ক্লিয়ার হচ্ছে? আবার ফিল্ড যদি ভালো করে না জানি তাহলে ভেক্টর স্পেস বুঝতে পারবো না। ঠিক আছে, ফিল্ড আমাকে জানতে হবে ভালো করে, নাহলে ভেক্টর স্পেস বুঝতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। ওকে, এই ঘটনাটা আমাকে মাথায় নিয়ে এগোতে হবে। ওকে, এবার আমরা কি পড়বো, কিভাবে পড়বো, কোথায় কি রয়েছে সেই পার্টে একটু আসি। রেডি? আচ্ছা, সিলেবাস নিয়ে আমি যেটা বলছি, এই যে সিলেবাসটা, মাল্টিভেরিয়েটের সিলেবাস নিয়ে আমার আরেকটু কিছু বলার আছে। মাল্টিভেরিয়েটের সিলেবাসটা আরেকটু আমাকে বোঝাতে হবে। আমি তো পড়াতে পড়াতে বলবো অবশ্যই, কিন্তু আর একবার আমাকে মাল্টিভেরিয়েটের সিলেবাসটা একটুখানি বলতে হবে। দেখ, এই যে সিলেবাসটা তোরা দেখছিস মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের, এইটা দেখতে কিন্তু সত্যি একটা ছোট্ট সিলেবাস। তুই দেখ, তোর পুরো সিলেবাসটার মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু সত্যি কথা বলতে গেলে এর মধ্যে যা কম্পোনেন্ট আছে, একটা ছোট ছোট পার্ট আছে, সেই পার্টগুলোর মধ্যে কিন্তু প্রবলেমস প্রচুর আছে। যেমন ধর এক্সট্রিমা অফ ফাংশন অফ টু ভেরিয়েবলস, মেথড অফ ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার্স, কনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেমস। এই যে আবার এখানে দেখ প্রপার্টিজ অফ গ্রেডিয়েন্টস, তারপরে দেখ এখানে দেখ ডাইরেকশনাল ডেরিভেটিভ, গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাল এন্ড নরমাল প্রপার্টি অফ গ্রেডিয়েন্টস। তাহলে এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট জায়গা হলেও যথেষ্ট প্রবলেম আছে। আর এই সত্যি কথা বলতে গেলে চেন রুলের মধ্যেই তো প্রায় 30-35টা প্রবলেম আছে। এই যে চেন রুল ফর টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্যারামিটার এন্ড ডাইরেকশনাল ডেরিভেটিভ, এই চেন রুলের মধ্যে, শুধু এই চেন রুলের মধ্যে এখানেই 30-35টা প্রবলেম আছে, এবং প্রত্যেকটা প্রবলেম করতে হবে, ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে জায়গাটা কিন্তু নেহাত ছোট জায়গা নয়। জায়গাটার মধ্যে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিস আছে, ছোট ছোট ভাগে পুরো সিলেবাসটা ভাগ করা আছে। দেখতে খুব ছোট, কিন্তু জায়গাটা খুব ছোট নয়। হ্যাঁ, অবশ্যই রাদার বাকিদের তুলনায় এটা অনেক সহজ, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি
যে বাকি সিলেবাসটার তুলনায় এটা অনেক সহজ, এটা অনেক হালকা টপিক, এটা মাথায় রাখা খুব সহজ, এটা পড়ে কষ্ট লাগে না, এটা পড়ে মজা লাগে, এটা পড়তে গেলে সময় কম লাগে, এটা বুঝতে গেলে সময় কম লাগে, মাথার মধ্যে রাখতে কষ্ট কম, সব জিনিসের দিক থেকে এটা খুব সুন্দর টপিক। কিন্তু এইটা শুরু করাটা এখন টাফ আমাদের পক্ষে, এখন শুরু করতে পারবো না যতক্ষণ না আমরা একটু এগিয়ে যাচ্ছি। কিন্তু কয়েকটা জায়গা আমি তোদের মধ্যে আইডিয়া দিয়ে দিই, ক্লাসে যখন ডেকেছি এমনি এমনি ফিরিয়ে দেবো না, কয়েকটা আইডিয়া দিয়ে আমি ফিরিয়ে দিই। দেখ, প্রথমে আমি একটু আরএন এর আইডিয়াটা দিই, ঠিক আছে? তো সেই ভেক্টর স্পেসে পড়তে হবে, তো চল না আমি আইডিয়াটা আজকে একটু দিয়ে দিই। আরএন কি জিনিস আইডিয়াটা একটু দিই। তো আমরা R2 থেকে আসছি। আচ্ছা, আর কি জিনিস? একদম আর এর কথাই ভাব। আর কি জিনিস? না, আর হচ্ছে আমাদের রিয়েল লাইন। আর কি হয় না হয় এখানে তোরা যতটা ক্যালকুলাস পড়েছিস তার বাইরে কি হয় না হয় সেসবের মধ্যে এই মুহূর্তে আসছি না, সেসব তো কালকে যখন আমি ফিল্ড করাবো তখন তো বুঝতেই পারবি, ঠিক আছে? ও কালকে হচ্ছে আমাদের, আচ্ছা ঠিক আছে, কাল ফিল্ডটাই করাই, বলে যখন দিয়েছি ফিল্ডই করাই, ঠিক আছে? কাল যখন ফিল্ড করাবো তখন তো বুঝতেই পারবি যে কি হবে না হবে এই আর এর মধ্যে, সে তো আমি আর এখন বলছি না। আচ্ছা, আর তাহলে এই আর এর উপর যে স্ট্রাকচার গুলো তৈরি করতে পারবো সেই স্ট্রাকচার গুলো অ্যালজেব্রাইক হতে পারে, মানে আমার ক্যালকুলেশনটা অ্যালজেব্রার উপর ডিপেন্ডেন্ট হতে পারে, বা অ্যানালিটিক্যাল হতে পারে, মানে অ্যানালিসিস দিয়ে হতে পারে, অর্থাৎ ওপেন সেট, ক্লোজ সেট, এটা সেটা এই সমস্ত নিয়ে হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যখনই আস্তে আস্তে আর থেকে R2 বলবো, R2 মানে হচ্ছে এই দুটো রিয়েল লাইন একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, সেরকম ভাবে তাদেরকে জোড়া হচ্ছে, কম্পোজ করা হচ্ছে। তাহলে কি রকম ভাবে আমরা R2 টাকে তৈরি করছি? না, দুটো রিয়েল লাইন আমি ড্র করছি। ধর আমি বললাম যে এই একটা রিয়েল লাইন, এই একটা রিয়েল লাইন, একে কেউ কেউ কারোর উপরে কিন্তু ডিপেন্ড করে না। তাহলে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার মাত্রা হচ্ছে 2, ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে 2। আমি কিন্তু ডাইমেনশন বলছি না, ডাইমেনশন কথাটা মাথা থেকে সরিয়ে দেবো এখন। ছোটবেলায় ডাইমেনশন কথাটা বলা হয়, মানুষজনকে বলা হয় অর্ধেক, অর্ধেক বলা হয় না। তুইকে যদি আমি জিজ্ঞেস করি ডাইমেনশন, তুই না বলতে পারবি যে আমি পুরোপুরি ডাইমেনশন বুঝি, না বলতে পারবি যে তুই ডাইমেনশন জানিস না। কারণ এইটাই সমস্যা, ছোটবেলায় বলে দেওয়া হয় ডাইমেনশন হচ্ছে 2, কিন্তু কিসের ডাইমেনশন সেটা বলা হয় না। ডাইমেনশন কি জিনিস সেটা খায় না মাথায় দেয়, সেটা বলা হয় না, সেটা বলা হয় বড় হলে শিখবে। তাহলে বড় হলেই যদি শিখবো তাহলে ডাইমেনশন কথাটা কেন বলা হচ্ছে ছোটবেলায়? তাহলে বড় হলেই শিখবো পুরোপুরি, অসুবিধা কি আছে? তাহলে এই হচ্ছে আমাদের দুটো লাইন ড্র করেছি যারা একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম? একে অপরের উপর নির্ভরই করে না। তার মানে এই লাইনের উপর যে নাম্বারগুলো রয়েছে, they are independent to the numbers on this line, একে অপরের উপর নির্ভরই করছে না। এখন এই যে দুটো লাইন, এই দুটো লাইনের সাহায্যে আমরা কি করতে পারবো জানিস? এই দুটো লাইনের সাহায্যে এই আমার প্লেনের যে কোনো পয়েন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো উইথ সাম ডিস্টেন্সেস বা কোঅর্ডিনেটস বল, ঠিক আছে? তাহলে আমি প্লেনে যে কোনো একটা পয়েন্ট নিয়েছি, চোখ বুজিয়ে একটা পয়েন্ট নিয়েছি, পয়েন্টটা ধর এখানে আছে। এবার আমি কিভাবে এই পয়েন্টটাকে ইউনিকলি ডিটারমাইন করব? এই পয়েন্টটাকে কিভাবে আমি রেজিস্টার করাবো আমার এই প্লেনে? কিভাবে করাবো? না, আমি এই পয়েন্টটা থেকে ওই দুটো লাইনের উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করব। কি বললাম? পয়েন্টটা থেকে ওই দুটো লাইনের উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করব, শুধুমাত্র পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে পারপেন্ডিকুলার ড্র করছি, এই হচ্ছে একটা পারপেন্ডিকুলার, আর এই হচ্ছে আরেকটা পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলার দুটো লাইনকে যেখানে যেখানে কাট করলো, কি বললাম? পারপেন্ডিকুলার দুটো লাইনকে যে যে জায়গায় কাট করছে সেই সেই জায়গাগুলোকে আমি মার্ক করছি। তাহলে এই নিলাম, এই নিলাম। তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট বলবো এইখান থেকে এই ডিসটেন্সটা যদি x1 হয়, এইখান থেকে ওই ডিসটেন্সটা যদি y1 হয়, তাহলে এর কোঅর্ডিনেট x1, y1। তাহলে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু এরকম একটা ইউনিক রিপ্রেজেন্টেশন আছে। আমি ইউনিক কথাটা মেনশন করছি, এটা কিন্তু ইউনিক। মানে কোন একটা পয়েন্ট যদি তোকে দিয়ে দিই এরকম x1 y1 পেয়ে গেলি, আবার আরেকটা x2 y2 পেয়ে গেলি, ইট ইজ নেভার পসিবল। কেন পসিবল না সেটা যখন ভেক্টর স্পেস পড়বি সেটা আমি একদম অ্যানালিটিক্যালি প্রুফ করে দেখাবো যে দেখ এটা পসিবল হবেই না কোনোদিনও, যে একাধিক ভাবে রিপ্রেজেন্ট করা কোনোদিনও পসিবল না। এটা থিওরেম, এটা হচ্ছে কি থিওরেম, ঠিক আছে? এটা আমি বানাচ্ছি না, এটা বহু যুগ আগে ভেক্টর স্পেস যারা আবিষ্কার করেছিলেন তারা তৈরি করে এসেছে। কত সুন্দর রিপ্রেজেন্টেশন দেখতো। একটা পয়েন্টের জন্য সব সময় এরকম রিপ্রেজেন্টেশন পাবো, শুধু পাবো না, ইউনিকলি পাবো।
কত সুন্দর একটা আইডিয়া জিনিসটা ইম্পোজ করা আছে R2 এর উপরে। তাহলে এই হচ্ছে আমাদের R2। R2টা কি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, এখনো পর্যন্ত আমি বলবো যে দুটো লাইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পরের উপর পারপেন্ডিকুলারলি আছে, দুটো অসীম। লাইন মানে হচ্ছে বোথ সাইডে ইনফাইনাইট, দেখতেই পাচ্ছিস আমি এখানে লিখে দিয়েছি বোথ সাইডে ইনফাইনাইট, কোথাও ফাইনাইটের গল্প নেই। আমি যদি বলবো লাইন সেগমেন্ট তখন বুঝবি যে ফাইনাইট, আমি যদি বলি লাইন তখন বুঝবি ইনফাইনাইট, বোথ সাইডে। হ্যাঁ আচ্ছা, তাহলে দুটো ইনফাইনাইট লাইন তাদেরকে একে অপরের উপর মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি দাঁড় করিয়ে দিই, তাহলে আমার একটা প্লেনের সমস্ত পয়েন্টকে তারা ইউনিক রিপ্রেজেন্টেশন দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি আমার প্লেনটাকে বলবো R2 প্লেন, R2 প্লেন, R স্কয়ার R কিউব এসব নয় কিন্তু, R2, অনলি 2। ওকে আচ্ছা, নাও হোয়াট অ্যাবাউট R3? হোয়াট অ্যাবাউট R3? তো R3 কনসেপ্টটা অ্যানালগাসলি আমরা বলছি, আমরা তিনটে লাইন ড্র করছি, একটা এই রকম লাইন, একটা এই রকম লাইন, একটা এই রকম লাইন। তিনটে ওই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যাচ্ছে। তিনটে লাইন এমন ভাবে ড্র করছি যারা পরস্পরের উপর মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। তাহলে তাদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেল গুলো যেন 90 ডিগ্রি করে হয়। আমি একটু এখানে দেখানোর চেষ্টা করছি 3 ডাইমেনশনাল ফিগার হিসেবে, তোদের যাতে বুঝতে সুবিধা হয়। এখানে দেখ তিনটে অ্যাক্সিস ড্র করা আছে, দেখতে পাচ্ছিস কি? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো তাদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেল গুলো সবসময় 90 ডিগ্রি। ইনফ্যাক্ট তুই যদি এই যে কিউবটা রাখা আছে, এখানে একটা ঘনক রাখা আছে, তো কিউব রাখা আছে, তো কিউবের যে কোণাগুলো, কিউবের কোণাগুলোকে খেয়াল কর, জাস্ট ভার্টেক্স অফ দ্য কিউব, কিউবের কোণাগুলোকে খেয়াল কর, তাহলেই তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন কেমন দেখতে হয় সেই আইডিয়া হয়ে যাবে। আর যদি আমি আরো ভালো করে বলি, তুই নিজে যে ঘরের মধ্যে বসে আছিস সেই ঘরের চারপাশটাকে খেয়াল কর, তাহলে ঘরের দেখবি কতগুলো কোণা আছে, 8টা কোণা আছে, 8 ভার্টিসেস। তুই যে ঘরের মধ্যে রয়েছিস সেটা একটা এমন একটা শেপ যার মধ্যে 8টা কোণা রয়েছে, সেই কোণা দিয়ে তিনটে লাইন পাস করছে, সেই তিনটে লাইনকে কল্পনা কর, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কাছে মূল ঘটনাটা এখন কি দাঁড়াচ্ছে না, আমরা এটাই বলতে চাইছি যে ঠিক আছে, তাহলে 3 ডাইমেনশনাল কথাটা বলবো না আমি এখানে, তাহলে আমরা এটা বলি যে আমরা স্পেসের মধ্যে যদি একটা পয়েন্ট নিচ্ছি, স্পেসের মধ্যে যদি আমি একটা পয়েন্ট নিই, তাহলে সেই পয়েন্টটা সাপোজ ধর এইখানে রয়েছে, এই পয়েন্টটা থেকে এই তিনটে লাইনের উপর যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি। আচ্ছা ঠিক আছে, কিভাবে ড্র করছি না, প্রথমে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করছি। আচ্ছা এখানে কিন্তু অ্যাকচুয়ালি লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করা হয় না, অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার ড্র করা হয় প্লেনের উপরে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার ড্র করা হয় প্লেনের উপরে। তাহলে আমরা কিভাবে প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করছি সেটা বোঝানোর জন্য আমি একটুখানি এই সাইডগুলোকে মুছে দিচ্ছি, যাতে তোদের চিনতে সুবিধা হয় যে হ্যাঁ এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, যাতে তোদের চিনতে সুবিধা হয়, আমাদের যেগুলো যেগুলো দরকার নেই সেই সাইডগুলোকে আমি একটু মুছে দিচ্ছি যাতে চিনতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে পারলো ব্যাপারটা? বেশ, হ্যাঁ তাহলে কি বললাম, আমরা কি করছি, ওই পয়েন্ট থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করছি। প্রথমে কোন প্লেনটা, প্রথমে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এই ধর পারপেন্ডিকুলারের ফুটটা তৈরি হলো, ফুট মানে পারপেন্ডিকুলারটা মাটিতে এসে যেখানে ঠেকেছে সেইটা তৈরি হলো। যে প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করেছি সেটাকে শেড করে দিয়েছি। ঠিক আছে, এবার এই যে পারপেন্ডিকুলারের ফুটটা পেয়েছি, পাটা পেয়েছি, পাদবিন্দু বলা হয় যে বা ফুট বলা হয়, সেই ফুট থেকে যে প্লেনে আমি পারপেন্ডিকুলার ড্র করেছি সেই প্লেনে তো দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন আছে। তার মানে এই যে দুটো লাইন, এই লাইন দুটোর মধ্যে তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই যে লাইন দুটো এই পাদবিন্দু বা ফুট থেকে, এইটা হচ্ছে ফুট, এই ফুট থেকে ওই লাইন দুটোর উপর আবার আমি পারপেন্ডিকুলার ড্র করছি। তাহলে ফুট থেকে আবার পারপেন্ডিকুলার ড্র করছি লাইন দুটোর উপরে, তাহলে এই একটা পারপেন্ডিকুলার, তাহলে এই একটা পারপেন্ডিকুলার, আর এই একটা পারপেন্ডিকুলার। তাহলে এই যে আমার তিনটে জায়গা পেলাম,
কি তিনটে জায়গা পেয়েছি, একটু ধীরে জিনিসটা বুঝতে হবে। এই যে আমি পেয়েছি, এই যে আমি লেন্থটা পেয়েছি, তাহলে এই লেন্থটাকে আমি ধর বললাম x1, এই যে আমি লেন্থটা পেয়েছি এটাকে বললাম ধর y1, এই যে আমি লেন্থটা পেয়েছি এই লেন্থটাকে ধর বললাম z1। তাহলে এই যে পয়েন্টটা আমি শুরুতে নিয়েছি, এই পয়েন্টটা, বিশেষ এই পয়েন্টটা, এটার গায়ে আমি লিখে দেবো, মার্ক করে দেবো, এটাকে আইডেন্টিফাই করব, চিহ্নিত করব কি দিয়ে, x1 y1 z1 দিয়ে। এই যে চিহ্নিত করলাম, এই চিহ্নিত করার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাচ্ছি, আমি যেটা বুঝলাম যে তাহলে এই স্পেসের মধ্যে, স্পেসের মধ্যে যে কোনো পয়েন্টকে সব সময় এই তিনটে কম্পোনেন্ট অর্থাৎ তিনটে জিনিস দিয়ে, একটা হচ্ছে x1, একটা হচ্ছে y1, একটা হচ্ছে z1, এই তিনটে কম্পোনেন্ট দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব, এবং এটা আইডেন্টিফিকেশনটা ইউনিক, এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক। মানে তুই আরেক রকম রিপ্রেজেন্টেশন এনে আমাকে দিতে পারবি না, সেম পয়েন্টের জন্য দু রকম রিপ্রেজেন্টেশন হওয়া সম্ভব নয়। ইন দ্যাট সেন্স এটা ইউনিক। তাহলে এই যে আমি ইউনিক রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি, এই ইউনিক রিপ্রেজেন্টেশন পাওয়ার জন্য আমি তাহলে বলছি যে ঠিক আছে, তাহলে এই যে স্পেসটাকে আমরা বলছি R3। ঠিক আছে, ঠিক আছে, ঘটনাটাকে আমরা জেনারেলাইজ করছি, অর্থাৎ এই তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন আমি ড্র করেছিলাম, এখন আমি বলছি আমি চারটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনের কথা কল্পনা করছি, ড্র করছি না, কল্পনা করছি। কেন ড্র করছি না? বিকজ আমি একজন থ্রি ডাইমেনশনাল, মানে আমি একজন এই এমন একজন ফিগার যে যার তিনটে মাত্র ডিগ্রি অফ ফ্রিডম আছে, আমি একজন ফিগার, জিওমেট্রিক ফিগার যার তিনটে মাত্র ডিগ্রি অফ ফ্রিডম আছে, সে চারটে ডিগ্রি অফ ফ্রিডমের কথা ভাবতেই পারে না, যে চারটে ডিগ্রি অফ ফ্রিডমের কথা ভাবতেই পারে না। কাইন্ড অফ তুই এরকম ভাব, খাঁচার পাখিকে তুই বলছিস যে বনে গেলে কেমন লাগে, সে কি কোনো গেছে? সে তো যায়নি, তার জন্মই তো ওখানে, সে চিরকাল বুঝে এসেছে ওটাই পৃথিবী। একইভাবে বলা হয় যেটা কোর ব্যাং, যে ওটাই পৃথিবী তার কাছে, তার কাছে বাইরের পৃথিবী তো কিছু নেই। তাহলে আমার কাছেও কিন্তু সেরকম, আমি কোনোদিনও চারটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ভাবতেই পারবো না, কারণ আমার কাছে তো সেই জিনিসটা কনসেপ্টই আসবে না, কারণ আমি তো পুরোটাই, মানে আমার পুরো লাইফটাই তো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন দিয়ে ডিফাইন্ড। তাহলে আমি কি করে চারটে পুরো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ভাববো? তাহলে এইটা আমি চোখে দেখতে পাবো না, চোখে যেহেতু দেখতে পাবো না আমি ড্র করতে পারবো না, কিন্তু আই ক্যান ইমাজিন যে চারটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন যদি আমি এরকম ভাবে সাজাই, ঠিক আছে, একইভাবে যদি আমি 5টা সাজাই, 6টা সাজাই, 7টা সাজাই, তাহলে এই ঘটনাগুলোকে আস্তে আস্তে আমাদের যেটা তৈরি করে দেবে কনসেপ্টটা, সেটা হচ্ছে R4, R5, R6, R7 এন্ড সো অন। এইভাবে ফাইনাইট বরাবর চলা যায়, ইনফাইনাইটে কোনোদিন পৌঁছানো যায় না। তাহলে আমরা যে কোনো ফাইনাইট Rn এ পৌঁছাতে পারবো ফর এনি ন্যাচারাল নাম্বার n। ঠিক আছে, এইটাই হচ্ছে Rn এর বেসিক কনসেপ্টটা। কিন্তু Rn এর একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার আছে। আমরা এই যে বলছি যে আমি তোকে যে আমি ড্র করতে পারবো না, সত্যিই আমি ড্র করতে পারবো না। আমি কেন? পৃথিবীতে কেউ ড্র করতে পারবে না, কারণ যে পৃথিবীতে আছে, এক সেকেন্ড, যে পৃথিবীতে আছে সে কিন্তু R3 টাই পুরো জীবনটা শেষ করে দিল, পুরো জীবনটা তার R3 এর মধ্যে শেষ হয়ে গেল, তার R4 এ যাওয়ার কোনো জায়গায় নেই, কোনো সুযোগই নেই। সুতরাং সে R4 কে ড্র করতে পারবে না কোনোদিনও। যদিও কিছু কিছু ম্যাথমেটিশিয়ান সেটা খুব অ্যাডভান্স লেভেলে, এই লেভেলে নয় যে তোকে আমি সেটা দেখাতে পারবো যে কিভাবে R4 হচ্ছে, কিছু কিছু ম্যাথমেটিশিয়ান বলে থাকেন যে R4 টা আমরা এখানে কল্পনা করতে পারি। তোকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, আইনস্টাইন কি বলেছিলেন সেটা আমি বলে দিতে পারি, কিছুটা আমি নিজের ভাষায় বলবো আর কি। আইনস্টাইনের এক্সাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড আমি তোকে দেবো না, কারণ ওয়ার্ড টু ওয়ার্ড বুঝতে গেলে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি পড়তে হবে, সেটা তুই পড়িসনি, সুতরাং তুই বুঝবিও না। ঠিক আছে, তোকে আমি নিজের ভাষায় বোঝাতে পারবো যে হ্যাঁ দেখ, এইটাই আইনস্টাইন বলে গেছিলেন ফোর্থ ডাইমেনশন। ঠিক আছে, তো আইনস্টাইন এইরকম বলেছিলেন ঘটনাটা, এক্স্যাক্টলি এটা বলেননি, আমি যে এক্সাম্পল দিচ্ছি এটা আমার নিজের এক্সাম্পল। আইনস্টাইন যেটা বলেছিলেন সেটাকে আমি ব্যাখ্যা করছি, বুঝতে পারলাম ব্যাপারটা? আইনস্টাইন যেটা বলেছিলেন সেটাকে আমি ব্যাখ্যা করছি ইন মাই ওন ওয়ার্ডস। কিভাবে ব্যাখ্যা করছি ব্যাপারটা বোঝ একটু। মনে কর আমি এই আমার কলেজ স্ট্রিটের কোচিং, এই আমার বাড়ি, হোম। ঠিক আছে, আমি কলেজ স্ট্রিটের কোচিং থেকে বাড়িতে আসছি। বাড়িতে আসার অনেকগুলো রাস্তা থাকতে পারে। প্রথমে ধর আমি বাই ট্রেন এলাম, অথবা ধর আমি বাই বাস এলাম, অথবা ধর আমি বাইক এলাম। তাহলে মনে কর বাইকে আসতে আমার সময় লাগছে 1 ঘন্টা,
সেটাই ট্রেনে আসতে আমার সময় লাগছে 1.5 ঘন্টা, সেটাই আবার বাসে আসতে আমার সময় লাগছে 2.5 ঘন্টা। তাহলে এবার আমাকে যখন কেউ বলবে কলেজ স্ট্রিটের ডিস্টেন্স কত, আমি যদি তাকে টাইমে আনসার দিই, কলেজ স্ট্রিটের ডিস্টেন্স কত, আমি যদি তাকে টাইমে আনসার দিই, আমার বাড়ি থেকে কলেজ স্ট্রিটের ডিস্টেন্স, আমি বলতে পারি 1 ঘন্টা যদি আমি বাইকে আসি, আমি বলতে পারি 1.5 ঘন্টা যদি আমি ট্রেনে আসি, আমি বলতে পারি 2.5 ঘন্টা যদি আমি বাসে আসি। তাহলে দেখ আমি কি মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করছি তার উপর ডিপেন্ড করে, মানে রিলেটিভ টু দ্যাট, আমি কথাটা ইউজ করছি রিলেটিভ টু দ্যাট, আমি কি বলছি যে এতটা টাইম লাগবে। তাহলে এই যে আমি আর একটা ফোর্থ ডিপেন্ডেন্স নিয়ে চলে এলাম, আমার লাইফের সাথে আর একটা ফোর্থ ডিপেন্ডেন্স নিয়ে চলে এলাম, মানে আর একটা ফোর্থ কি বলবো অ্যাক্সিস নিয়ে এলাম। 3টে অ্যাক্সিস ছিল, আমার জীবন 3টে অ্যাক্সিস দিয়ে তৈরি, সেই 3টে অ্যাক্সিসের সাথে আর একটা অ্যাক্সিস যে আমি যুক্ত করলাম, সেই অ্যাক্সিসটা হচ্ছে টাইম অ্যাক্সিস। সেই অ্যাক্সিসটাই আমাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস দিয়ে দিল, মানে আমার ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্সটা 3 ছিল, সেটাকে 4 করে দিল। বুঝতে পারলাম ব্যাপারটা? ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স 3 ছিল, সেটাকে 4 করে দিল। এইটাই ছিল আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির কনসেপ্ট, যে এভরিথিং ইজ রিলেটিভ, নাথিং ইজ অ্যাবসলিউট, কোনো কিছু অ্যাবসলিউট না, সবকিছু কিছু না কিছুর উপর ডিপেন্ড করে চলছে। এটা আমি নিজের ভাষায় বললাম। এইবার তোদের যদি কোনো প্রশ্ন থাকে তোরা বল, আমি আইনস্টাইনের থিওরিতে অবশ্যই বোঝাতে যাবো না এক্ষুনি, ঠিক আছে? আইনস্টাইন থিওরি তোদের সিলেবাসেও নেই, তোদের বোঝানোর দরকার নেই, যতটুকু স্যার বলছি ওয়েট। পৃথিবীতে কি এমন কোনো বস্তু পাওয়া যাবে যাকে আর কোন দ্বারা ব্যাখ্যা করা যাবে? পৃথিবীতে এমন বা কোনো আছে? বস্তু পাওয়া যাবে কিনা? না। না আমি জানি এভরিথিং, যে কোনো বস্তুকে আমি 3টে ডাইমেনশনের মাধ্যমে প্রকাশ করতে পারছি। ওয়ান ডাইমেনশন জিনিসকে আমি 3 ডাইমেনশনে প্রকাশ করতে পারি, বা 3টে অ্যাক্সিসের মাধ্যমে। যে এমন কোনো বস্তু কি আছে যার জন্য 4টি ডাইমেনশনের প্রয়োজন আছে? না, পৃথিবীতে এমন কোনো বস্তু এক্সিস্ট করে না, ঠিক আছে? আচ্ছা ওই এক্সিস্ট তো করে না, তার মানে R4 একে বাস্তবিকভাবে আমি কোনোদিন 4টে পারপেন্ডিকুলার লাইনকে আঁকতে পারবো না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন 4টে পাওয়া যাবে না। আমি আঁকতে পারবো না আর পাওয়া যাবে না, দুটো আলাদা জিনিস। ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে, ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে না মানে আঁকা যাবে না। ফিজিক্যালি এক্সিস্ট করছে না, ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে কিনা আমি পারছি, আমি আনেবেল, আমি অসমর্থ। 4 ডাইমেনশনাল অবজেক্ট কিন্তু ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে, 4 ডাইমেনশনাল অবজেক্ট ম্যাথমেটিক্যালি এক্সিস্ট করে, কিন্তু আমরা ড্র করতে পারছি না। ওটা বলেনি 3টে লাইন পারপেন্ডিকুলার মিউচুয়ালি দেখানো হয়, আমরা শিখে এসেছি। আমি আপনাকে 4টির কথা বলছি। 4টি লাইন কি পারপেন্ডিকুলার মিউচুয়ালি হবে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার 4টে লাইন কোথায় কিভাবে হবে? মানে এটা কি হবে? কথাটা কিন্তু অনেক মানে হয়। হবে মানে তুই ড্র করতে পারবি কিনা একটা কথা হয়, দ্বিতীয় কথা ম্যাথমেটিক্যালি হয় কিনা, তুই কোনটা বলতে চাইছিস? ম্যাথমেটিক্যালি হয় কি, অবশ্যই ম্যাথমেটিক্যালি হয়, আঁকা সম্ভব কি, 100% হয়, ম্যাথমেটিক্যালি এক্সিস্টেন্স করে, 100% করে, ঠিক আছে? এক্সিস্টেন্স করে বাট আঁকা যাবে না। আঁকতে পারবো না, আমরা তো জানি না যে জিনিসটা দেখতে কেমন হয়, তা আঁকবো কি করে? ও মানে ঠিক আছে, ওরকম কোনো বস্তা কোনো খুঁজে পাইনি, তাই আমরা আঁকতে পারছি কি। আবার খুঁজে পাওয়া যায়নি নয়, মানে পৃথিবীতে একটা বস্তু কুড়িয়ে পাওয়া যাবে না যেটা একদম দেখতে, পৃথিবীতে একটা বস্তু কুড়িয়ে পাওয়া যাবে না, কিন্তু ম্যাথমেটিক্যাল অবজেক্ট আছে যেটা ডাইমেনশন 4। বুঝতে পারলাম? 4টে পারপেন্ডিকুলার লাইন আঁকা যাচ্ছে। আবার বলে আঁকা যাচ্ছে, পৃথিবীতে কোনো বস্তু নেই তাহলে মানে আঁকা যাবে না, প্রথম কথা, আঁকা জীবনেও যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে ম্যাথমেটিক্যালি ইউ ক্যান ডিফাইন, ম্যাথমেটিক্যালি ইউ ক্যান কনস্ট্রাক্ট, বাট দেয়ার ডাজ নট এক্সিস্ট এনিথিং লাইক দিস অন দ্য আর্থ, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা? মানে এখনো পর্যন্ত যেটা প্রুফ হয়েছে আর কি, যে পৃথিবীতে এই টাইপের কোনো বস্তু নেই। এবার এগুলো তো আপ টু কি বলবো ভেরিফিকেশনের ব্যাপার, মানে সবসময় তো অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যে হয়তো দেখলি আজ থেকে 10 বছর পর খবর এলো যে পৃথিবীতে এরকম একটা বস্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলাম? এগুলো তো কনস্ট্যান্ট রিসার্চের ব্যাপার। এখনো পর্যন্ত যা প্রুফ হয়েছে, পৃথিবীতে ম্যাক্সিমাম যে বস্তুটা পাওয়া যায় সেটা আর্থের মধ্যেই রয়েছে, সেটা আর্থের উপরে যেতে পারছে না। ওকে, এখনো পর্যন্ত এইটা প্রুফ হয়েছে। এবার আমার নলেজ তো আর এখনো পর্যন্ত যা প্রুফ হয়েছে তার বাইরে নয়, সুতরাং আমি বলবো পাওয়া যাবে না, তার মানে এই নয় যে কোনোদিন পাওয়া যাবে না, সেটা হতেই পারে, সেটা রিসার্চের ফ্যাক্ট। বুঝতে পারলি কথাটা? বুঝতে পারছিস কি? তারপরে স্যার আমরা হাতে কলমে একমাত্র আপ টু 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন আমরা এখনো সমর্থ ঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ। আজ পর্যন্ত সেটা, এখনো আজকের এই টাইম পর্যন্ত সেটাই, ঠিক আছে? এবার ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু রিসার্চের আন্ডারে। ওকে,
এই জন্য রিসার্চ এত ইন্টারেস্টিং। মানে তুই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছিস যে এটা হয় না, কালকে হয়তো হঠাৎ করে হয়ে গেল, রিসার্চ করে কেউ বার করে দিল। বুঝতে পারলি? আচ্ছা তাহলে আচ্ছা এই হচ্ছে আমাদের মেন জেনারেলাইজড আরএনএ এর কনসেপ্টটা। এই কনসেপ্টটাই আমরা ভেক্টর স্পেসে পড়বো। এবার কেন আজকে আমি তোকে এই ক্লাসটা দিলাম, যাতে তুই ভেক্টর স্পেস পড়ার সময় এই কনসেপ্টটা মাথায় রাখতে পারিস যে ও আচ্ছা তাহলে দাদা আমাকে বলেছিল যে এই আরএনটা অ্যাকচুয়ালি এরকম জিনিস যাকে আমরা ড্র করতে পারি না n গ্রেটার দ্যান 3 এর জন্য, কিন্তু ঘটনাটা এক্সিস্ট করে যে কোনো ম্যাথমেটিক্যাল অবজেক্ট আমরা তৈরি করতে পারি, ঘটনাটা দিয়ে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল অবজেক্ট তৈরি করতে পারি। মানে আজকে ধর একটা R4 এর বডি এসে গেছে ম্যাথমেটিক্যাল, কালকে হয়তো দেখবে একটা R5 এর বডি এসে গেছে ম্যাথমেটিক্যাল, কিন্তু পৃথিবীর মধ্যে তুই একটা জিনিস R5 এর বডি হাতে করে নিয়ে ঘুরছিস সেটা পাবো না। আমার কথাটা বোঝ, এই পেনটা আমি হাতে করে নিয়ে ঘুরছি, এই যে পেনটা এটা আমি হাতে করে নিয়ে ঘুরছি তো এটা R3 এর অবজেক্ট, কিন্তু এরকম হয়তো আজ থেকে মানে ভবিষ্যতে কি হবে সেটা তো আজকে বলা যায় না, তো সায়েন্স ফিকশনের ব্যাপারে চলে যাচ্ছে না, মানে গল্প বিজ্ঞানে চলে যাচ্ছে, এটা তো আমি আজকে দাঁড়িয়ে তোকে বলতে পারি না, আমি তো সায়েন্স পড়াচ্ছি, সায়েন্স ফিকশন পড়াচ্ছি না, তাই না? তাহলে আমি যখনই তোকে বলবো যে R4 এর কোনো বডি কি এখানে এক্সিস্ট করে, আমি বলবো না এক্সিস্ট করে না, আমি বলবো না এক্সিস্ট করে না, ঠিক আছে? এবার ভবিষ্যতে হয়তো এক্সিস্ট করতে পারে, সেটা তো রিসার্চের ব্যাপার। যেমন ধর একদিন R3 এর উপরে ম্যাথমেটিক্যাল বডিও ছিল না, কিন্তু আজকে কিন্তু R4 এর ম্যাথমেটিক্যাল অবজেক্ট আছে, R4 এর মধ্যে ম্যাথমেটিক্যাল অবজেক্ট এক্সিস্ট করে, ম্যাথমেটিক্যাল অবজেক্ট এক্সিস্ট করে। কাজেই সেদিন তো মানুষ ভাবতেই পারেনি যে R4 এর ম্যাথমেটিক্যাল অবজেক্ট একদিন এক্সিস্ট করবে, বাট আজকে করছে, আজকে করছে, এটা ঘটনা, ঠিক আছে? তো এরকম ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই প্রুফ হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি, ঠিক আছে? বেশ, এবার তোদের মেনলি যেটা পড়তে হবে এখানে, তুই সিলেবাসটা দেখেছিস? সিলেবাস তোদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে তোদের মেনলি যেটা পড়তে হবে, সিলেবাসটাকে কাটা ছেঁড়া করে পুরো অ্যানাটমি করে দিয়েছি, জানিস তো? মানে এইরকম কোথায় দেখা যায় জানিস তো, ওই কি বলবো আর, যাকে বললাম না বাদ দে, ঠিক আছে? কাটা ছেঁড়া করে পুরো অ্যানাটমি করে দিয়েছি। আচ্ছা তো এই যে সিলেবাসটা তোরা দেখছিস বলছে কনসেপ্ট অফ নেবারহুড অফ এ পয়েন্ট ইন আরএন, প্রথম কি দিয়ে শুরু হচ্ছে? কনসেপ্ট অফ নেবারহুড অফ এ পয়েন্ট ইন আরএন যেখানে n গ্রেটার দ্যান 1, তো আমি ওটা দিয়ে শুরু করব ন্যাচারালি। আচ্ছা তুই আর এর মধ্যে কোন একটা পয়েন্ট নে, আর এর মধ্যে বলেছি মানে একটা লাইনের উপর নিবি, তাহলে তোর কাছে এখন পরিচয়টা কি? আর মানে একটা লাইন, R2 মানে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন, R3 মানে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন, R4 মানে চারটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন, এন্ড Rn মানে n সংখ্যক মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, ঠিক আছে? তাহলে তোকে যখন বলবো আর এর উপর একটা পয়েন্ট নে, তুই একটা পারপেন্ডিকুলার, তুই আর মানে তো একটাই লাইন, তুই একটা লাইন ড্র করবি, তার উপর একটা পয়েন্ট নিবি। আমি বুঝতে পারছি তো ব্যাপারটা, আমার কনসার্নটা বুঝতে পারছি তো? এবার তোকে যদি বলি যে এই পয়েন্টের নাম হচ্ছে এ, আচ্ছা তুই আমাকে এ এর একটা নেবারহুড নিয়ে দেখা, দাঁড়া মাঝখানে কথা বলিস না, শেষ করি তারপর বলিস। তুই আমাকে এ এর একটা নেবারহুড নিয়ে দেখা, তাহলে এ এর নেবারহুড কিভাবে নিবি? এ এর নেবারহুড কিভাবে নিবি না, এইখানে আমি একটা a মাইনাস এপসাইলন নেব, a প্লাস এপসাইলন নেব, যেখানে এপসাইলনটা যে কোনো পজিটিভ নাম্বার, যে কোনো পজিটিভ নাম্বার এপসাইলনটা। এবার এইটা পেলাম একটা ওপেন ইন্টারভ্যাল কন্টেনিং এ, সেই ওপেন ইন্টারভ্যালটাকে কন্টেন করে যে কোনো একটা সেট নেব, এস এমন একটা সেট নিচ্ছি যেটা কন্টেন করছে, কাকে কন্টেন করছে? ওই ওপেন ইন্টারভ্যালটা যেটা আমরা এক্ষুনি ড্র করলাম, কাকে না a মাইনাস এপসাইলন a প্লাস এপসাইলন, তাকে কন্টেন করে যে কোনো একটা সেট যদি আমি এখন নিই, তাহলে সেটাকে বলবো, এই এসটাকে বলবো এ নেবারহুড অফ এ। এটা এখানে পয়েন্ট, আচ্ছা তুই পয়েন্টটার সাথে গুলিয়ে ফেলিস না জানো। হ্যাঁ এবার বল তোর কি প্রশ্ন আছে বা তোদের কি প্রশ্ন আছে? স্যার ওই যে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনগুলো বলছিলাম, ওগুলো কি অ্যাক্সিস বলে আমরা ধরতে পারি, অ্যাজিউম করতে পারি? অ্যাক্সিস রূপে যেহেতু আপনি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি দিয়ে দিচ্ছেন, অ্যাক্সিস তো আমরা উপরে লাইন দিয়ে দিয়েছে 1 2 3, অ্যাক্সিস তো আমরা যে কোনো সময় তৈরি করতে পারি, ঠিক আছে? অ্যাক্সিস তৈরি করার জন্য কি কন্ডিশন ইউজ করতে হবে সেটা ডিপেন্ড করছে তুই কেমন অ্যাক্সিস তৈরি করতে চাইছিস। মানে ধর কেউ যদি কার্টেসিয়ান অ্যাক্সিস তৈরি করতে যায়, তাহলে তাকে ওই যে কন্ডিশন ইউজ করিস তোরা সেটা ইউজ করতে হবে। কেউ যদি পোলার অ্যাক্সিস তৈরি করতে যায়, তাহলে তাকে ওখানে একটা ওই ইনিশিয়াল লাইন খুঁজতে হবে, একটা কি বলবো ওটাকে, আর এ পোল খুঁজতে হবে, ঠিক আছে? অ্যাক্সিস তুই যে কোনো সময় তৈরি করতে পারিস, যে কোনো জায়গায় তৈরি করতে পারিস, ঠিক আছে? হ্যাঁ তার মানে আমার কাছে কি দাঁড়ালো,
আর এর মধ্যে কোনো একটা পয়েন্টের নেভারহুড মানে এইরকম একটা সেট। আচ্ছা আমি যদি বলি R2 এর মধ্যে নেভারহুড, তখন কি করব বলতো? R2 মানে কি? R2 মানে তো আমার দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন, পরস্পরের উপর পারপেন্ডিকুলার দুটো লাইন, তাকে বলে R2। এই দেখ R2 মানে কি? এই একটা লাইন, এই একটা লাইন, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আর অসীম বলেছি, সুতরাং নিশ্চিন্তে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লাগিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এই R2 এর মধ্যে যখনই কোনো একটা পয়েন্ট আমি পেতে চেষ্টা করব, সেই পয়েন্টটা উইল বি ইউনিকলি ডিটারমাইন্ড। যেখানেই পয়েন্ট নে না কেন, এখানে একটা পয়েন্ট নিয়ে নে, ধর তুই পয়েন্টটার নাম নিলি AB, দিস পয়েন্ট উইল বি ইউনিকলি ডিটারমাইন্ড বাই সাম ফিচার্স। আমি ফিচার্স কথাটা বলছি, কিছু জিনিস রয়েছে R2 এর মধ্যে যেটা দিয়ে ইউনিক ডিটারমিন করা যাবে, ইউনিকলি বার করা যাবে যে পয়েন্টটা অ্যাকচুয়ালি কি, কোথায় রয়েছে, ঠিক আছে? তাকেই বলে ওই পয়েন্টের কোঅর্ডিনেট, যেটা আমরা করলাম। এই A এবং B এরাই বেসিক্যালি কোঅর্ডিনেট তৈরি করে, এগুলোই ইউনিক হয়, একটু আগে বললাম তোদের। আর কেন ইউনিক হয় সেটা কিন্তু ভেক্টর স্পেসের মধ্যে পড়বো, হ্যাঁ? কেন ইউনিক হয় সেটা কিন্তু এখানে পড়ার জায়গা নয়, সেটা ভেক্টর স্পেসের মধ্যে পড়বো। ওই জন্য বলেছিলাম তোকে যে আমি Rn পড়ানোর আগে ভেক্টর স্পেস পড়াবো, কিন্তু আমি যেহেতু ক্লাসটা শুরু করেছি আজকে, তাই একটু বলে দিই, ঠিক আছে? একটু আইডিয়া দিয়ে দিই, তাতে তোদের ভেক্টর স্পেসও একটু বুঝতে সুবিধা হবে, কাজে লাগবে। ওকে, আচ্ছা এখন সবচেয়ে চিন্তার কারণ কি জানিস? চিন্তার কারণ হচ্ছে এই যে মুহূর্তে তোকে আমি বলবো যে তুই AB এর একটা নেভারহুড তৈরি কর, মানে পয়েন্টের একটা নেভারহুড তৈরি কর, তুই আমাকে বলবি আমি তো এখনো ওপেন সেটই জানি না, ওপেন সেট কাকে বলে? আমি এখনো পর্যন্ত ওপেন সেট কাকে বলে সেটাই জানি না। তাহলে এই যে তুই ওপেন সেট জানিস না বলছিস, তাহলে তোকে আমি বলবো যে সঙ্গে সঙ্গে তুই আর এর মধ্যে যে ওপেন সেটটা জানিস, সেই আর এর মধ্যে ওপেন সেটটাকে জেনারেলাইজ করার চেষ্টা কর। কিভাবে জেনারেলাইজ করব? না, আর এর মধ্যে ওপেন সেট মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল গুলোকে কন্টেইন করে যে কোনো সেট, তাই তো? একটা সেটকে ওপেন সেট কখন বলে? মানে আমি ওপেন ইন্টারভ্যাল কন্টেইন করে যে কোনো সেট এইভাবে না বলাটাই ভালো। ওপেন সেট কখন বলবো একটা সেটকে? যখন তার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে একই ভাবে আমরা R2 এর মধ্যে ইন্টিরিয়র পয়েন্ট তৈরি করার চেষ্টা করছি। তো ইন্টিরিয়র পয়েন্ট কাকে বলবো? যদি ইন্টিরিয়র পয়েন্টের কনসেপ্টটা, ডেফিনেশনটা আমি R থেকে R2 তে একদম কপি করে নিচ্ছি। লোকজন কি করে, যেটা বোঝে না, পরীক্ষার হলে ধর তোর পিছনে একটা স্টুডেন্ট বসেছে, সে তোর খাতাটা কপি করছে, তুই কি লিখেছিস সেটা সে বুঝতে চায় না, সে কি করে, তোর খাতায় লেখা আছে ও কপি করছে। যদি কপি করতে গিয়ে বুঝতে নাও পারে, তাহলে ভুলটাই কপি করবে, কিন্তু ও কপি করবে। তাহলে সেটা আমরা করছি, আমরা কি, আমরা আর এর মধ্যে কনসেপ্টটা জানি, R2 এর মধ্যে কি করছি, আর এর কনসেপ্টটাকে তুলে আনছি, কপি করে আনছি, বুঝতে পারলি? তাহলে আর এর কনসেপ্ট কি, না আর এর মধ্যে ইন্টিরিয়র পয়েন্ট কাকে বলে, না যে পয়েন্টগুলোকে ঘিরে একটা করে নেভারহুড থাকবে তাদেরকে বলে ইন্টিরিয়র পয়েন্ট। যে পয়েন্টকে ঘিরে একটা করে নেভারহুড ওই সেটের মধ্যে থাকবে তাকে বলে ওই সেটের ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে আর এর ইন্টিরিয়র পয়েন্টের কনসেপ্টটা R2 এর ইন্টিরিয়র পয়েন্টে আনবো। আচ্ছা বেশ, তাহলে R2 এর মধ্যে নেভারহুডটা জানা জরুরি। নেভারহুড বুঝতে গেলে তোকে আগে ওপেন ইন্টারভ্যাল টাইপের কিছু একটা বানাতে হবে। যেমন তুই আর এর মধ্যে ওপেন ইন্টারভ্যাল পেয়েছিলি, আমি যদি তোকে বলি যে এবি কে ঘিরে ওপেন ইন্টারভ্যাল, তুই বলবি এরকম আবার হয় নাকি? এবি কে ঘিরে যখন ওপেন ইন্টারভ্যাল তৈরি করব, ওপেন ইন্টারভ্যাল তো একটা লাইনের মতো দেখতে হয়, তাই না? ওপেন ইন্টারভ্যাল মানে ওপেন ইন্টারভ্যাল, ধর আমি বললাম যে এক্স ওয়াই বা পি কিউ এরকম একটা দেখতে হবে। তো ওপেন ইন্টারভ্যাল তো একটা লাইনের মতো দেখতে হয়। যে মুহূর্তে তোকে আমি বলবো যে এবি কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি কর, তুই আমাকে বলবি তাহলে কি এরকম হবে নাকি এরকম হবে, নাকি এরকম হবে? তো ওপেন ইন্টারভ্যালটা আমি কেমন ভাবে তৈরি করব? তৈরি করা যাচ্ছে না তো। তাহলে এর একটা উপায় দেখিয়ে দিই, যে ওপেন ইন্টারভ্যাল তো তৈরি করতে পারছিস না, তাহলে ওপেন ইন্টারভ্যালের বদলে কিছু তৈরি করা যাক। তাহলে R2 এর মধ্যে আমি AB পয়েন্টকে ঘিরে ওপেন ইন্টারভ্যাল না তৈরি করে যেটা তৈরি করব সেটা হচ্ছে ওপেন ডিস্ক। ওপেন ডিস্ক ইন্টারভ্যালের বড় ভাই। যেমন R এর থেকে একটু বড় হয়ে R2 হয়েছে। বড় হয়ে কথাটা কেন বলছি, না আর এর মধ্যে যেগুলোকে লেখা যাচ্ছে না সেগুলোকে আমি দুটো লাইন দিয়ে লিখতে চাইছি। যেমন ধর আমি তুই কি আমাকে পারবি একটা দেওয়ালের মধ্যে সেটে দিতে? পারবি না, কারণ আমার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে আমাকে রাখতে হলে আমাকে কিন্তু একটা বক্সের মধ্যেই রাখতে হবে, একটা দেওয়ালে রাখতে পারবি না। আবার ধর একটা প্লেন বস্তু, মানে ধর একটা কাগজ, সেটা কিন্তু তুই দেওয়ালে রাখতে পারবি খুব সহজে। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস ব্যাপারটা? আবার ধর একটা লাইনকে দেওয়ালেও রাখার দরকার নেই, তুই লাইনকে একটা লাইনের উপর ফেলে রেখে দিতে পারবি। তাহলে যেটা যেরকম তাকে তো সেরকম জায়গায় রাখতে হবে, তা না হলে তো সে ফিট করবে না। তাই এটাও সেরকমই, যে একটা পয়েন্ট, এখানে আমি একটা প্লেনে যখন পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টটাকে ঘিরে ওপেন ইন্টারভ্যাল আমি বানাতে পারবো না, কারণ পয়েন্টটার প্রপার্টি ওইটা যে তার দুটো বস্তু আছে, এ এবং বি একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট।
এ এবং বি একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি যদি পয়েন্টটাকে সরাই যেভাবে খুশি যেখানে খুশি সরাতে পারি, এটাও চেঞ্জ হবে বিটাও চেঞ্জ হবে, কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। কিন্তু আবার বলছি কথাটা, আমি ধর পয়েন্টটাকে সরাচ্ছি, দেখি তোদের কাছে একটা ভালো জিনিস দেখানো যায় কিনা, জানি না আছে কিনা, দেখছি চেষ্টা করে, যদি দেখানো যায় আমি দেখাবো অবশ্যই, ঠিক আছে। মাথায় এলো জাস্ট যে দেখানো যেতে পারে এইভাবে। না রে, মনে হচ্ছে নেই। আচ্ছা দেখি এটা কি, দেখছি। এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা পাবি তখনই যখন আমরা ওই ইউটিউব লাইভে ক্লাসটা দেব, তখনই দেখবি স্মার্ট বোর্ডের অ্যাম্বিয়েন্সটা পাবি। আর না হলে তো এখনো বুঝতেই পারছিস না যে স্মার্ট বোর্ডে পড়ছিস নাকি কম্পিউটারে পড়ছিস। দেখা যাক, এটাই দেখা যাক, ঠিক আছে, কি আছে আমি জানি না, দেখা যাক। আচ্ছা এটা মোটামুটি হয়ে যাবে, বোঝানোর জন্য আমার যথেষ্ট, আমি যেটা বোঝাতে চাইছি তার জন্য হয়ে যাবে। দেখ ঠিক আছে, এই ধর আমি এইটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছিস, এইটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, দেখতে পাচ্ছিস। তাহলে তুই একটু খেয়াল কর, আমি যদি এই পয়েন্টটাকে সরিয়ে এখানে নিয়ে যাই, তাহলে কিন্তু ওর এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই চেঞ্জ হচ্ছে, এবং কেউ কারোর উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে না। তুই ফিলিংসটা নিয়ে শুধু, কেন ডিপেন্ড করছে না সেটা তো তুই যখন ভেক্টর স্পেস বুঝবি তখনই বুঝে যাবি আমার কাছে। কিন্তু আপাতত জাস্ট ফিল ইট, জাস্ট এটাকে ফিল কর, কারণ বলাই হয় ম্যাথমেটিক্স ইজ মোর অফ এ লিটারেচার দ্যান অফ এ সায়েন্স, মানে যতটা বেশি সায়েন্স তার চেয়ে বেশি লিটারেচার। তাহলে আগে ফিলিংসটা আন, তারপর ব্যাখ্যা বুঝবি, বুঝতে পারলাম ব্যাপারটা। তুই যদি আগেই কবিতার ব্যাখ্যা বুঝতে চাস, তাহলে সেই কবিতা তোর জন্য আর কবিতা থাকবে না, আগে ফিলিংস আন তারপরে ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে এখানে দেখ, আমি যখনই পয়েন্টটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে, ফার্স্ট কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, সেকেন্ড কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হচ্ছে। এইটুকু বুঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে ব্যাস, যদি বুঝে যাস তাহলে আর কিছু নিতে হবে না মাথায়, যা বলছি সেটা শুধু শুনে রাখ, তাহলেই যথেষ্ট। এই অভিজিৎ কি আছিস, ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। কোনটা রে তুই, আরেকবার বল, একবার কিছু একটা বল। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, ব্যাস 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 বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো কি বলছিলাম আমি, আমি এটাই বলছিলাম যে তাহলে একটা পয়েন্টকে ঘিরে তুই যখনই একটা নেবারহুড ড্র করতে যাবি, আচ্ছা নেবারহুড না, আমি বলছিলাম যে ওপেন ইন্টারভাল কিভাবে ড্র করব, যে আমরা একটা পয়েন্টকে ঘিরে ওপেন ইন্টারভাল ড্র করা সম্ভব নয়, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। কেন সম্ভব নয় না, কি করে ড্র করব, এখানে পয়েন্টের মধ্যে দুটো বস্তু আছে, একটা হচ্ছে এ একটা বি। আমি যখন পয়েন্টটাকে সরাবো, আমি জাস্ট শুধুমাত্র যখন পয়েন্টটাকে সরাবো, কিচ্ছু করবো না, বুঝলি, আমি জাস্ট এই পয়েন্টটাকে সরিয়ে নিয়ে যাব। আমি যখনই পয়েন্টটাকে এখানে সরিয়ে নিয়ে যাব, এই এ আর বি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে তো কোনো সেরকম ব্যাপার নেই যে আমি তোকে মানে প্রোগ্রামিং করে চেঞ্জ করে দেখাচ্ছি, সেরকম ব্যাপার নেই। তো আমি যদি সত্যিই তোকে প্রোগ্রামিং করে দেখাতে পারতাম, তাহলে আমি যখন পয়েন্টটা সরিয়ে নিয়ে যাব, তখন কিন্তু এ আর বি এর কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়ে যাবে, যেটা একটু আগে আমি প্রোগ্রামিং করেই দেখিয়েছি, মানে ওটা একটা প্রোগ্রাম কিন্তু, যেটা একটু আগে দেখেছিস তোরা, ওটা কিন্তু এমনি এমনি হয় না, এখানে সেই প্রোগ্রামটা লাগানো নেই, তাই হচ্ছে না, ঠিক আছে। এইবার আসল ঘটনা তাহলে কি দাঁড়ালো বুঝতে পারলি, আসল ঘটনা তাহলে এইটা দাঁড়ালো যে আমি যখনই ওপেন ইন্টারভ্যাল ড্র করব একটা পয়েন্টকে ঘিরে, সেখানে কিন্তু মুভিং প্যারামিটার একটাই হওয়া চাই। যেমন ধর এই একটা পয়েন্ট, এই পয়েন্টকে ঘিরে আমি বললাম যে তুই একটা ওপেন ইন্টারভ্যাল ড্র করে, তুই খুব সহজে ড্র করে ফেলবি, ড্র করে ফেললাম। কেন ড্র করতে পারলাম জানিস, ওপেন ইন্টারভ্যাল ড্র করা মানে কি, এই পয়েন্টের বাঁ দিকে একটু সরে যেতে হবে, এই পয়েন্টের ডান দিকে একটু সরে যেতে হবে, সরে গিয়ে আমি দুটো বেড়া দিয়ে দেবো, দুটো বাউন্ডারি দিয়ে দেবো, এইটুকু তো করতে হবে আমাকে। এইটুকু করতে পারবো, এখানে করতে পারলাম এই কারণে বিকজ এখানে একটাই মুভ করার রাস্তা, সেটা হচ্ছে একটা লাইন বরাবর। কিন্তু যখন তুই আটটুর মধ্যে আছিস, তখন কিন্তু মুভ করার রাস্তাটা লাইন বরাবর নয়, তাই তুই ওপেন ইন্টারভ্যাল দিয়ে সন্তুষ্ট হতে পারবি না, বুঝতে পারছিস কথাটা। ওপেন ইন্টারভ্যাল কিন্তু এখানে কাজ করবে না, তাহলে ওপেন ইন্টারভ্যাল ফেল করলো। যখনই ওপেন ইন্টারভ্যাল ফেল করলো, ম্যাথমেটিশিয়ানরা ভাবলেন যা, তাহলে ওপেন ইন্টারভ্যাল কাজ করছে না, তাহলে এবার নতুন কিছু ভাবতে হবে। এবার নতুন কিছু মানে কি, নতুন কিছু মানে কি, স্যার সার্কেল যুক্ত কোনো ডিস্ক। এবার
মানে ব্যাসার্ধ বিশিষ্ট কোনো ডিস্ক বা এরকম টাইপের থালা বা যে কোন ডিস্কগুলো হয়ে থাকে এবার তাহলে কি আর আসছে? ব্যাসার্ধ বিশিষ্ট একটা ডিস্ক আসছে কিন্তু ডিস্কের মধ্যেও ব্যাপার আছে। যেমন তুই ইন্টারভ্যালকে ওপেন আর ক্লোজ কখন বলিস? যদি ইন্টারভ্যালের এন্ড পয়েন্টগুলো ইন্টারভ্যালের মধ্যে থাকে, তাহলে দুটো এন্ড পয়েন্টই যদি ইন্টারভ্যালের মধ্যে থাকে তাহলে তাকে বলে ক্লোজড ইন্টারভ্যাল। আর যদি কোনো একটা ইন্টারভ্যাল না থাকে তখন সেটা সেমি ওপেন হয়ে যায়, বা যদি দুটোই এন্ড পয়েন্ট না থাকে ইন্টারভ্যালের মধ্যে তাহলে পুরোপুরি ওপেন হয়ে যায়, তাই তো? তাহলে এখানেও কনসেপ্টটাকে কপি করা হচ্ছে শুধুমাত্র। ওই যে বললাম যে পিছনের বেঞ্চে বসে কপি করা, ওই পিছনের বেঞ্চে বসে কপি করা হচ্ছে। যে আমরা দেখছি আর এর মধ্যে তাহলে ওপেন ইন্টারভ্যাল এইভাবে তৈরি করেছিলাম যে এন্ড পয়েন্ট গুলো বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে আর টুর মধ্যে যখন আমরা ওপেন ডিস্ক বানাবো তখন কিন্তু ওই পয়েন্ট গুলোই বাদ দেবো যেগুলো ওপেন ডিস্কের ধারে ধারে রয়েছে। অর্থাৎ এদেরকে শুদ্ধ ভাষায় বলে বাউন্ডারি পয়েন্টস। কি বলে? বাউন্ডারি পয়েন্টস। তাহলে এই যে আমি একটা ডিস্ক তৈরি করলাম, ডিস্কের সেন্টার যে আমাকে ওইটাই নিতে হবে এমন কোনো ব্যাপার না। ডিস্কের সেন্টার যে আমাকে এবি নিতে হবে এমন কোনো ব্যাপার না। মানে আমি এটাই বলছি যে আমি ডিস্কটা যে একদম সুন্দর ওই পজিশনে নেব এমন কোনো ব্যাপার না। আমি ডিস্কটা একটু সরিয়েও নিতে পারি, আবার আমি সেন্টারেও ওই পয়েন্টটা নিতে পারি। আবার আমি ডিস্কের সেন্টারে আমার যদি ইচ্ছা হয়, ঠিক আছে, আমি ডিস্কের সেন্টারে নেব, নিতেই পারি। ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি নিজের ইচ্ছা। যেমন ধর তুই যখন এক্স কে ঘিরে ওপেন ইন্টারভ্যাল বানাস, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে যে এক্স কে ঘিরে ওপেন ইন্টারভ্যাল এটা হবে না? কেন হবে না? অবশ্যই হবে। কেন হবে না? সিমেট্রিক ওপেন ইন্টারভ্যাল যদি বলে, বা এমন একটা ওপেন ইন্টারভ্যাল যা সেন্টার এক্স এ, তখন এক্সটা মাঝামাঝি থাকবে। বাট এমনিতে তো যে কোনো ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল হতেই পারে, তার মধ্যে এক্স থাকা নিয়ে কথা। এখানেও তাই। আমার যখন একটা ওপেন ডিস্ক তৈরি হবে যেটা এবি পয়েন্টটাকে কন্টেইন করছে, সেটা যে খুশি হতে পারে, যেরকম খুশি হতে পারে। এখানে কোনো রেস্ট্রিকশনের উপর কিছু দাঁড়িয়ে নেই। বুঝতে পারলাম? ওপেন ডিস্ক কাকে বলবো তাহলে? ওপেন ডিস্ক মানে ওই বাউন্ডারির পয়েন্টগুলোকে তুমি বাদ দাও। অর্থাৎ এই বাউন্ডারির মধ্যে যত পয়েন্ট আছে সেগুলোকে বাদ দাও। মানে এটা তো ছবিতে এঁকে দেখানো যাবে না, ছবি আঁকার অনেক রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, এখন যদি দা ভিঞ্চি চলে আসে সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমি তো দা ভিঞ্চি নই, তাই আমার হাতে অবশ্যই অনেক রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, বা পাবলো পিকাসো চলে এলে সেই ব্যাপারটা আলাদা। ঠিক আছে, আমি দা ভিঞ্চি নই, এখানে কনস্ট্যান্টগুলো কই এপসাইলন ডেল্টা এগুলো কই ডিস্কে নেইবারহুডের ডিটারমিনেন্ট এবি পয়েন্টটা কি অসুবিধা যদি আমি না দিই? সমস্যা কোথায়? মানে ম্যাথমেটিক্যালি মাথায় খেলছে না, মুখে চোখে তো প্র্যাকটিক্যাল দেখছি বা মনে রাখার জন্য ম্যাথমেটিক্যাল ওইটা বলে যাচ্ছি। যেমন এ মাইনাস এপসাইলন এ প্লাস এপসাইলন এন ড্যাশ সি ল্যামডা এন সি এপসাইলন পড়ে ফেলিস, এরকম ম্যাথমেটিক্যাল ওইটা ওইগুলো মাথায় রাখলেই তো ভুলটা বেশি হয়। কেন বলতো? ওই যে তোকে বলবে যখন ইন্টারভিউতে এই কোয়েশ্চেন গুলো করে, জানিস তো, এগুলো হচ্ছে মানে ছেলে মেয়েদেরকে দেখে নেয় যে ছেলে মেয়েরা কিভাবে মাথায় রেখেছে। যে যখনই তুই ধর ইন্টারভিউ দিতে এসেছিস, আমি তোকে কোয়েশ্চেন করছি, বললাম যে তোকে মনে কর এক্স একটা পয়েন্ট দিলাম, তুই আমাকে এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল বানিয়ে দে। তুই বলে দিলি যে এক্স প্লাস এপসাইলন এক্স মাইনাস এপসাইলন। তোকে বলেছি একটা ওপেন ইন্টারভ্যাল বানিয়ে দে, তুই আমাকে এটা বানিয়ে দিলি। কিন্তু এটা ছাড়াও তো আরো হাজার একটা ওপেন ইন্টারভ্যাল হয়, তুই সিমেট্রিকটাই কেন বানালি? কারণ তোর মানে মাথার মধ্যে এটাই ঢুকে রয়েছে যে ওপেন ইন্টারভ্যাল মানে এরকমই দেখতে হবে, x প্লাস এপসাইলন x মাইনাস এপসাইলন। কেন x প্লাস এপসাইলন 1 আর x মাইনাস এপসাইলন 2 হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু তুই কেন বললি না? বিকজ অফকোর্স হতে পারে। তুই মাথার মধ্যে ওটাকে ফিট করে রেখেছিস যে এইটাই আমি মনে না রাখি। এটা না, ঠিক না, এখানে তো একটাও কনস্ট্যান্ট নিলেন না, সেটাই বলছি। আপনি এপসাইলন 2 নিন, এপসাইলন 3 নিন একটা। দেব না, চিন্তার কি আছে? আমি এইভাবে ভাবছি একটা ডিস্ক বসিয়ে দিয়েছি, সমস্যা কি আছে? ম্যাথমেটিক্যালি যে আমাকে সব সময় দেখতেই হবে এমন কোনো মানে আছে? যদি অঙ্ক করার সময় কাজে লাগে তখনই আমি দেখব। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর থেকে জিওমেট্রি অনেক বেশি ইন্টারেস্টিং। যে কোনো জিনিসকে জিওমেট্রিক্যালি ভাবতে চেষ্টা কর, ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। ম্যাথমেটিক্স তো অবশ্যই আসবে, অবশ্যই সে তার নিজের জায়গায় আসবে, এত তাড়া কিসের? ঠিক আছে, যেটা যখন আসা ঠিক জায়গায় জায়গায় চলে আসবে, এত তাড়াহুড়োর কোনো কারণ নেই। এবার ধর আমরা আসছি R3 তে। তাহলে R3 আমাদের কাছে কিভাবে পরিচিত? যে আমরা তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এই তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে ওই একই কথা, যে R3 এর মধ্যে যদি কোনো পয়েন্ট নিই, সেই পয়েন্টটা কেমন দেখতে হবে? না আমরা সকলে জানি যে ঠিক আছে, সেই পয়েন্টটা দেখতে হবে যে আমরা পয়েন্টটাকে ঘিরে কি তৈরি করব? ডিস্ক তৈরি করব। ডিস্ক তৈরি করলে হবে না, স্যার ফেয়ার গোলক ওয়েট কর।
ডিস্ক তৈরি করলে হবে না, কেন হবে না? ওই আগের বার যেমন একটা ইন্টারভ্যাল তৈরি করেছিলাম, সমস্যায় পড়ে গেছিলাম, ঠিক তেমনি যখনই আমি একটা ডিস্ক তৈরি করব তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। ওই ডিস্কটা পুরো পয়েন্টটাকে ধরে রাখতে পারবে না। কেন ধরে রাখতে পারবে না বলতো? ধর তুই এরকম একটা ডিস্ক তৈরি করেছিস, ডিস্কটাকে আমি চ্যাপটা করে ধরেছি, মানে থালাটাকে এরকম করে ধরেছি, থালাটাকে আমার সামনে এরকম ভাবে ধরে আছি, চ্যাপটা করে এইভাবে লম্বা করে ধরে আছি, বুঝতে পারলি? মানে আমার হাতে থাকলে আমি তোকে দেখাতাম। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দেখাচ্ছি। চল, এইভাবে ধরে আছি, মানে জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি এত সুন্দর, জিনিসটা দেখতে এইরকম, কিন্তু আমি এরকম ভাবে ধরে আছি তাই তুই এরকম দেখছিস, বুঝতে পারছিস ব্যাপারটা? বাঁকা এরকম দেখছিস কারণ আমি এইভাবে ধরে আছি। আচ্ছা, এইবার আসল ঘটনাটায় আসছে, যে আমি যখনই একটা পয়েন্ট এখানে দিলাম, ধর পয়েন্টটার নাম হচ্ছে এবিসি, এই ডিস্কটার ক্ষমতা নেই যে পয়েন্টটাকেও কভার করে রাখবে। কেন কভার করে রাখবে? ক্ষমতা নেই বলছি কেন? ওই তো যে পারপেন্ডিকুলার হাইটটাকেও পারবে না তো, কারণ ডিস্ক তো দ্বিতীয় হ্যাঁ, তুই আপ টুতে থাক, সেটাই। টেস্ট টু বাট এর টেস্ট তো 3, ও রাখবে কি করে? তাহলে আমরা যতক্ষণ, কি বললি, কি 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 3? স্যার ডিস্কটা তো 8 স্পেসে আছে, বাট এই পয়েন্টটা তো 8 স্পেসে আছে, আর 8 স্পেসের জিনিস কি করে 8 স্পেসকে কন্টেইন করবে? মানে 8 একটা স্পেস 8 স্পেসের জিনিসগুলোকে কন্টেইন করতে পারে, তাহলে এবং পয়েন্ট দেখাতেও পারে। তাহলে পয়েন্টটাকে যদি আমি এই জায়গার মধ্যে ঘোরাই, পয়েন্টটাকে যদি আমি এইখানে ঘোরাই, তাহলে কিন্তু ডিস্কের ভেতরে থাকবে। যে মুহূর্তে আমি পয়েন্টটাকে এই রকম ভাবে ঘোরাবো, দেখতে পাচ্ছিস, যে মুহূর্তে আমি পয়েন্টটাকে এরকম ভাবে ঘোরাবো ও কিন্তু ডিস্কের বাইরে চলে যাবে। তাহলে পয়েন্টটা ডিস্কের মধ্যে থাকার কিছু লিমিটেশন আছে, সবসময় ডিস্কের মধ্যে থাকবে না। তাহলে ডিস্কটা পয়েন্টের যে নেবারহুড হবে সেটা চাইলেই হবে না, তারও কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন মেনে তারপর হতে হবে। তাহলে ঠিক আছে, ডিস্ক নয় পয়েন্টের নেবারহুড হলো না, তাহলে আমি কেমন ভাবে লিখলে পয়েন্টের নেবারহুড হতে পারে? আমি যেভাবে লিখছি সেটাই যে একমাত্র তা নয়, মানে আমি যে আগের বার যেটা লিখেছি সেটাই যে একমাত্র নেবারহুড পৃথিবীতে তা নয়, সেরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু এই যে আমি একটা পয়েন্টকে ঘিরে একটা ডিস্ক ড্র করেছি, এইটাই যে একমাত্র ওপেন ডিস্ক পয়েন্টটাকে ঘিরে, তা ভাবার কোনো কারণ নেই। কারোর যদি ইচ্ছা হয় সে ওপেন রেক্ট্যাঙ্গেলও ড্র করতে পারে, কারোর যদি ইচ্ছা হয় সে ওপেন রেক্ট্যাঙ্গেলও ড্র করতে পারে, সেই রকম ড্র করলো ওপেন রেক্ট্যাঙ্গেল, এটাও একটা নেবারহুড হতে পারে, কি অসুবিধা? বুঝতে পারলি? তাহলে এখানেও কিন্তু আমি যে ডিস্ক ড্র করেছি, কারণ আমরা ডিস্কটা দেখতে পছন্দ করি, কি সুন্দর গোলগাল দেখতে, বাট রেক্ট্যাঙ্গেলও কেউ পছন্দ করতে পারে, সে রেক্ট্যাঙ্গেল ড্র করবে। ইনফ্যাক্ট রেক্ট্যাঙ্গেল দিয়েও অঙ্ক হয়ে যায়, ডিস্ক দিয়ে যেমন অঙ্ক হয় রেক্ট্যাঙ্গেল দিয়েও অঙ্ক হয়ে যায়। আর কারণটা একটা আছে, এই যে ডিস্ক রেক্ট্যাঙ্গেল সমানভাবে কাজ করছে তার একটা কারণ আছে। কারণটা কি সেটা আমি আজকে বলে দিচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আজকে বোঝানোর ক্ষমতা আমার তোকে নেই। কেন নেই? বিকজ তুই টপোলজি জানিস না। অ্যাকচুয়ালি টোপোলজি কনসেপ্টটা আছে তোদের 6 সেমিস্টারে, সেম 6 এ টপোলজি যখন পড়বি, এই জন্য বলে যে অ্যাপ্লাইডের লোকের কাছে পিওর পড়লে পুরো কেস খেয়ে যাবে। ঠিক আছে, অনেকে পড়াচ্ছে না অ্যাপ্লাইডের লোকের কাছে এইসব মাল্টিভেরিয়েট পড়াচ্ছে, যাই হোক বাদ দে। সো আমি যখন সেম 6 এ টপোলজি দেখাবো, টপোলজির মধ্যে দেখবি বেস বলে একটা জিনিস আছে। বেসের কনসেপ্ট হচ্ছে এইটাই, যে তুই R2 এর বেস যখন নিবি, দ্য সেট অফ অল ওপেন রেক্ট্যাঙ্গেলও নিতে পারিস, আবার দ্য সেট অফ অল ওপেন ডিস্কও নিতে পারিস। এবার বেস কি কাজ করে না করে সেটা তো তখনই শিখবি, এখন বেসের ডেফিনিশন তোকে আমি দেবো না, ঠিক আছে, কারণ এটা সেম 6 এর জিনিস। কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাটা কিন্তু মানে ম্যাথমেটিক্যাল ঘটনা, মানে হয়ে গেল হঠাৎ করে লিখে দিলাম তা নয়। মানে ব্যাপারটা এরকম কখনোই নয় যে ডিস্ক হয়েছিল তার সাথে রেক্ট্যাঙ্গেল হয়ে গেল এরকম লিখে দিলাম, এরকম ব্যাপার না। ঘটনাটা কোথায় লুকিয়ে আছে জানিস? তোকে আমি দেখাচ্ছি আসল ঘটনাটা, তোকে আমি বলি তাহলে দেখ। আমি আমার ভাষায় বোঝাচ্ছি, মানে আমি তুই যে ভাষায় বুঝবি এই মুহূর্তে সেই ভাষায় বোঝাচ্ছি। আমি বেস বললে তুই বুঝবি না, আমি বেস আনবো না, তুই যতটা বুঝবি সেই ভাষা দিয়ে বোঝাচ্ছি। দেখ, অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে কেউ যদি আমাকে একটা ওপেন ডিস্ক ড্র করে দেয়, তার ভেতরে আমি একটা ওপেন রেক্ট্যাঙ্গেল ঢুকিয়ে দিতে পারবো। আবার কেউ যদি আমাকে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল ড্র করে দেয়, তার ভেতরে আমি একটা ওপেন ডিস্ক ঢুকিয়ে দিতে পারবো। আবার ওপেন ডিস্কের মধ্যে আবার ওপেন রেক্ট্যাঙ্গেল ঢুকিয়ে দিতে পারবো, আবার ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে আবার ওপেন ডিস্ক ঢুকিয়ে দিতে পারবো। কিন্তু এরা সবাই কিন্তু ওই পয়েন্টটাকে কন্টেইন করে থাকবে। এবার তুই বলবি যে এর ভেতরে তার ঢোকাতে পারবো না, এবার ঢোকাতে গেলেই তো ঠেকে যাবে। আরে সেটা তো আমার অপারদর্শিতা, আমি আরো ফাইনার ড্র করতে পারবো না, আমি আরো সূক্ষ্মভাবে ড্র করতে পারবো না।
কিন্তু এটা ম্যাথমেটিক্যালি ড্র করা যাবে কিন্তু, কারণ তোরা জানিস যে আর কিন্তু ডেন্স, মানে আর এই দেখ তুই যদি বলিস যে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে ওপেন ইন্টারভ্যাল ঢোকাচ্ছি, তার ভেতরে ওপেন ইন্টারভ্যাল ঢোকাচ্ছি, তার ভেতরে আবার ঢোকাচ্ছি, তার ভেতরে ঢোকাচ্ছি, এক সময় তো গিয়ে দেখবো ঠেকে যাচ্ছে, আর তো লিখতে পারবো না। সেটা আমার অপারদর্শিতা বা যে আঁকছে তার অপারদর্শিতা, এটা আর এর অপারদর্শিতা নয়, বিকজ আর ইজ ডেন্স। আর এর মধ্যে চিরকাল এই কাজটা কন্টিনিউ করে দেওয়া যাবে, আর এর মধ্যে কোনোদিন এই কাজটাকে থামাতে পারবি না তুই। একটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে হাজার এক মানে লক্ষ কোটি আরো ঢুকিয়ে যা, কোনোদিন এই কাজটা থামাতে পারবি না। ঠিক একই ভাবে এইখানে ডিস্কের ভেতরে কি বলে এটাকে রেক্ট্যাঙ্গেল, ডিস্কের ভেতরে ওপেন রেক্ট্যাঙ্গেল, আবার তার ভেতরে ডিস্ক, আবার তার ভেতরে ওপেন রেক্ট্যাঙ্গেল, আবার তার ভেতরে ডিস্ক, এই কাজটা কোনোদিনও থামাতে পারবি না। আর এই কাজটারই নাম হচ্ছে বেসিস, বেসিস অফ টপোলজি, বেসিস অফ দ্য টপোলজি অফ R2, বেসিস অফ দ্য টপোলজি অফ R2। আমি টপোলজি কথাটা লিখলে তো তোরা বুঝবি না, তবু আমি মেনশন করে দিচ্ছি যে সেম 6 এ যখন পড়বি তখন আবার একবার মনে করাবো, দেখ তোদেরকে সেম 3 তে বলেছিলাম এই কথাটা মনে পড়ে, ঠিক আছে? এটা কারণ কি ওই যে মানে রেক্ট্যাঙ্গুলারটার ডায়াগোনালটা ইকুয়ালস টু ওই ডায়ামিটার অফ দ্য সার্কুলার ডিস্ক। কি কি মানে রেক্ট্যাঙ্গুলারে যে ডায়াগোনাল আছে ওর দৈর্ঘ্যটা আর যে প্লেটটা বা যে ডিস্কটা আমি নিয়েছি ওর ব্যাসার্ধটা বা ব্যাসটার সময় এরকম কিছু হবে এর জন্য? না, তার জন্য কেন হবে? এটা তো R2 এর প্রপার্টি। এবার তুই কিভাবে ড্র করছিস সেটা তুই আমাকে বলছিস, যে আমি যখন ড্র করব তখন ডিস্কের যে এটা নেব কি বলে ওটাকে, ব্যাস, ডায়ামিটার, সেই ডায়ামিটারটা যেন, হ্যাঁ সেই ডায়ামিটারটা যেন আমার ওই রেক্ট্যাঙ্গেলের যে এটা হবে তার চেয়ে যেন ছোট হয়। সেটা তো তোর ড্র করার নিয়মটা, সেটা তো আমার দেখার কারণ নেই, এটা প্রপার্টি R2 এর প্রপার্টি, তুই তোর ড্র করার প্রসিডিওরটা বলছিস, ঠিক আছে? তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য তোকে আমি এটা বলতে পারি যে R2 এর যে এই ওপেন মানে R2 কে মানে R2 এর মধ্যে কোনো একটা পয়েন্টকে ঘিরে যখন তুই আমাকে বলবি যে একটা ওপেন নেভারহুড তৈরি করতে, সেটা যে ডিস্কে নিতে হবে, রেক্ট্যাঙ্গেল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ট্রায়াঙ্গেলও হতে পারে। মজা হচ্ছে এইখানে, ডিস্কে নিতে হবে রেক্ট্যাঙ্গেল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ট্রায়াঙ্গেলও হতে পারে, অন্য কিছু হতে পারে। বুঝতে পারছিস কথাটা? বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ সবকিছু আবার হতে পারে না, সেটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে? তবে হ্যাঁ এগুলো যা নিচ্ছে কিন্তু ওপেন, মানে বাউন্ডারি পয়েন্ট গুলোকে বাদ দিচ্ছি। বাউন্ডারি পয়েন্ট কাদেরকে বলে জানিস তো? এই ধারের পয়েন্ট গুলোকে, মানে যেগুলো লাইনের ওপর আছে তাদেরকে বলে বাউন্ডারি পয়েন্ট। এই বাউন্ডারি পয়েন্ট গুলোকে বাদ দেওয়া হচ্ছে, বাদ দিয়ে আমি লিখছি। তাহলে বল এইটাকে যদি আমি তোকে ম্যাথমেটিক্যালি বোঝাতে যাই তুই বোর হয়ে যেতিস না? তার চেয়ে বলেন এটাকে জিওমেট্রিক্যালি বোঝা অনেক সহজ, যেটা যেখানে যেভাবে বুঝতে হবে সেটা বুঝলে সহজ লাগবে সেটা বোঝাবো, ঠিক আছে? তার মানে এই নয় যে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে না, অবশ্যই যাবে, এটা বিকজ ইট ইজ ম্যাথমেটিক্যাল, ইট ইজ টোটালি লজিক্যাল। ওকে, দেখ সবকিছু তো টেকনিক থাকে, ঠিক আছে? তো টেকনিক অ্যাপ্লাই করে জিনিসটা শিখলে না জিনিসটা অনেক সোজা হয়ে যায়। আবার তুই যখন এইটা আমার কাছে না শিখে অন্য কারোর কাছে শিখতে যাবি, সে বেটা বসে বসে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ঢোকাবে, মানে এখানে তোকে দেখাবে যে ডিস্কের শেপ কেমন হয়, ম্যাথমেটিক্যাল শেপ। এক সময় তো আমরা দেখবো, সেছাড়া তো আমাদের লাভ হবে না, আমরা তো পড়তে হবেই বসে বসে, সেগুলো তো আমাদের পড়তে হবে। তো আজকে কেন এগুলো শিখবো আমরা? ম্যাথমেটিক্যালি কেমন দেখতে হয় ডিস্কে সে তো আমরা পড়বো, যখন পড়বো তখন পড়বো। আজকে আমরা জিনিসটাকে এনজয় করি না, আজকে আমাদের কি এমন তাড়াহুড়ো পড়ে গেল যে আজকে আমাদের এটা জানতে হবে, তা নয় ব্যাপারটা, ঠিক আছে? সাবজেক্টটাকে এনজয় করি, যেটা যখন শেখার ঠিক সময় এসে যাবে। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি হয়েছিল না, এখানে একটা বিপদ হয়ে গেছিল। বিপদটা কি? এখানে একটা বিপদ হয়ে গেছে। বিপদটা কি না, আমি ওই পয়েন্টটাকে ঘিরে একটা ডিস্ক তো ড্র করে দিয়েছি, কিন্তু ওই ডিস্কের ক্ষমতা নেই যে পয়েন্টটাকেও ধরে রাখবে। তাহলে ডিস্ক নিয়ে কাজ হবে না। আর ডিস্ক নিয়ে যে মুহূর্তে কাজ হলো না, আমাদের মন বলছে যে তাহলে ডিস্কের বদলে ডিস্কের চেয়ে একটু বড় সাইজের কিছু তৈরি করতে হবে, যাকে আমরা বলবো স্ফিয়ার, কিন্তু ওপেন স্ফিয়ার। ওপেন স্ফিয়ার, ওপেন স্ফিয়ার মানে কি বলছি, বাউন্ডারি পয়েন্ট গুলো বাদ, জাস্ট বাউন্ডারি পয়েন্ট গুলো স্ফিয়ার থেকে বাদ দিয়ে দে, মানে কমলা লেবুর খোলাটা ছাড়িয়ে দে, তাহলে যেটা পড়ে থাকে তাকে বলে ওপেন স্ফিয়ার। এইভাবে মনে রাখ, বুঝতে পারলি? কমলা লেবুর খোলাটা ফেলে দে, যেটা পড়ে থাকে সেটা ওপেন স্ফিয়ার, ঠিক আছে? টোটাল কমলা লেবুটা হচ্ছে স্ফিয়ার, টোটাল কমলা লেবুটা হচ্ছে ক্লোজড স্ফিয়ার। এইভাবে ভাব, টোটাল কমলা লেবুটা ক্লোজড স্ফিয়ার, তার খোলাটা ফেলে দে, যেটা পড়ে থাকে সেটা ওপেন স্ফিয়ার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ তোদেরকে কি বলছিলাম জানো? ও আচ্ছা, হ্যাঁ একটুখানি ছবি দেখাই। এই হচ্ছে সেইটা যেটা তোদের জন্য আমি তৈরি করে রেখেছি।
পড়ানোর আগে তৈরি করে রেখে দিয়েছি যাতে তোদের দেখাতে পারি জিনিসটা ভালো লাগে তোদের। দেখ দেখ এখানে আমরা কি করছি, এই একটা পয়েন্ট নিয়েছি, আমি এখানে পয়েন্টে ইচ্ছা করে অরিজিন নিয়ে নিয়েছি, তুই অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্টও নিতে পারতিস। তুই দেখ অরিজিনকে ঘিরে সমস্ত সাইজের ওপেন নেবারহুড গুলো দেখাচ্ছি তোকে, মানে ওপেন স্পিয়ার গুলো। ওপেন স্পিয়ার কেন বলছি, কারণ আমি এটাকে ক্লোজ করে দেবো এক্ষুনি, তোকে বলবো যে এটা দেখ ক্লোজ স্পিয়ার, ক্লোজ করবো দেখাবো, আগে তুই ব্যাপারটা ফিল কর, ব্যাপারটা আগে ফিল কর, তারপরে আমি যখন ক্লোজ করবো তখন তো সেটাও ফিল করবি। দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে অরিজিনকে ঘিরে ওপেন স্পিয়ার, এর সমস্ত সাইজের ওপেন স্পিয়ার নিয়েছি, বুঝতে পারছিস কথাটা? আরে ঠিক আছে, এবার তোকে আমি বললাম তার ঠিক আছে আমাদের ইচ্ছা হচ্ছে এটাকে ক্লোজ স্পিয়ার করে দেবো, তো তুই আমাকে বলছিস ঠিক আছে ক্লোজ স্পিয়ার করে দিতে হবে, চল আমি ক্লোজ স্পিয়ার করে দিচ্ছি, কোনো ব্যাপার না। চল এটাকে তাহলে ক্লোজ স্পিয়ারে কনভার্ট করে দেওয়া যাক। এই হয়ে গেল ক্লোজ স্পিয়ার, মানে আমি হয়তো পুরোটা তোকে তো দেখাতে পারবো না, আমার হাতে তো সেই ক্ষমতা নেই, আমি তো যতটা সম্ভব তোকে আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্লোজ স্পিয়ার এইরকম আর কি ফিলিংটা দেয় তোকে, বুঝতে পারলি? ক্লোজ স্পিয়ার মানে গায়ের ছালটা আছে, কমলা লেবুর ছালটা রয়েছে, আর ওপেন স্পিয়ার মানে কমলা লেবুর ছালটা ছাড়িয়ে নিয়েছিস, তফাৎ হচ্ছে এটাই, এটা ওপেন স্পিয়ার, ঠিক আছে? আবার আমি যদি এটা বলি এটা তাহলে ক্লোজ স্পিয়ার হয়ে যাবে, যেন ক্লোজ স্পিয়ার, আমি এক্স্যাক্টলি তোকে ক্লোজ স্পিয়ার ড্র করে দেখাতে পারবো না, বুঝতে পারছিস ঘটনাটা? ঠিক আছে, আরে কই রে, সারা শব্দ নেই তো কারোর? ঠিক আছে, ওকে। আচ্ছা এই যে পয়েন্টটা আমি নিয়েছি এটা অরিজিন নিয়েছি আমার দেখাতে সুবিধা বলে, অরিজিন ছাড়া যে কোনো পয়েন্ট নিলেও চলবে, কোনো ব্যাপার না। আচ্ছা এখানে বেসিক্যালি তোকে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে তোকে যদি আজকে আমি বলি যে ঠিক আছে তুই আমাকে একটা স্পিয়ার তৈরি করে দে, সেই স্পিয়ারে সবসময় একটা সেন্টার থাকবে, সেই স্পিয়ারে সবসময় একটা রেডিয়াস থাকবে, তো আমি দেখ স্পিয়ারের সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত একটা রেড কালারের অ্যারো দিয়ে জয়েন করেছি, আমি অ্যারোটাকে একবার উড়িয়ে দিচ্ছি আবার তোকে দিয়ে দেবো, তাহলে তুই বুঝতে পারবি যে অ্যারোটা কি রকম অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছিস অ্যারোটা উড়ে গেল, ঠিক আছে, আবার অ্যারোটা দিয়ে দিচ্ছি, ওকে। রেড থেকে অন্য কালারও করে দিতে পারি, তোর যদি সুবিধা হয় তাহলে অন্য কালারও দেখতে পারিস তুই, ও ইয়েলো করে দিলে আরো অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পুরো ঘটনাটা, যে অ্যাকচুয়ালি স্ফিয়ারকে আমরা এই যে দেখছি, তাহলে R3 তে না হয়ে যদি R4 এ হতো তাহলে কি রকম হতো বলতো? আজকে যে স্ফিয়ার তোদেরকে আমি দেখালাম সেই স্ফিয়ারটা যদি R3 তে না হয়ে জাস্ট R4 এ হতো তাহলে কেমন হতো, কেমন হতো তার রিপ্রেজেন্টেশনটা বলতে পারবি কেউ? কেমন আমি তাকে রিপ্রেজেন্ট করতাম? আচ্ছা স্ফিয়ারের ইকুয়েশন বল, স্ফিয়ারের অরিজিন, স্ফিয়ারের সেন্টার ধর x0 y0 z0, এই পয়েন্টটা ধর x0 y0 z0, এবার আমাকে বল যে তাহলে এই স্ফিয়ারের রেডিয়াস যদি r হয় তাহলে এই স্ফিয়ারের ইকুয়েশন কি হয়? স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2ay প্লাস 2bx ওইভাবে প্লাস বলিস না, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, তুই এইভাবে বল x মাইনাস x0 এইভাবে বল, বল। এই তো স্ফিয়ারের ইকুয়েশন, তোকে আমি বলবো যে তুই R3 তে স্ফিয়ার যেটাকে বলছিস Rn এর মধ্যে, জেনারেলাইজড Rn এর মধ্যে সেটাকে বলবি বল, Rn এর মধ্যে এই স্ফিয়ার কথাটা না বলে, স্ফিয়ারও অনেকে বলে বাট স্ফিয়ার কথাটা না বলে আমরা বলবো ওপেন বল বা স্ফেরিক্যাল ওপেন বল, স্ফেরিক্যাল ওপেন বল মানে স্ফিয়ারের শেপে ওপেন বল বলতে আমরা কি বুঝবো জানিস? আমরা বুঝবো যে যে x1 মাইনাস ঠিক আছে x1 মাইনাস a1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস a2 হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস xn মাইনাস an হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। যদি বলিস কেন, বিকজ Rn মানেই হচ্ছে তার যে কোনো পয়েন্টে, Rn এর যে কোনো পয়েন্টের n সংখ্যক কম্পোনেন্ট থাকবে, যেমন R3 এর যে কোনো পয়েন্টে 3টে কম্পোনেন্ট,
R4 এর যে কোনো পয়েন্টে 4টে কম্পোনেন্ট, Rn এর যে কোনো পয়েন্টে n সংখ্যক কম্পোনেন্ট থাকবে। তাহলে Rn এর একটা পয়েন্টকে কেমন দেখতে হবে, এই ধর আমি একটা পয়েন্ট নিয়েছি a1 a2 আপ টু an, এইটা Rn এর একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে ঘিরে r রেডিয়াসের একটা স্ফিয়ারিক ইকুয়েশন এরকম হয়। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা? দেখ ক্লিয়ার হলো? যা যা পড়ালাম ব্যাপারটা কত পার্সেন্ট মাথার মধ্যে দিয়ে গেল আর কত পার্সেন্ট মাথার কতটা উপর দিয়ে গেল সেটা বল। আরে বল 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 তাড়াতাড়ি। স্যার -100% মাথায় আছে। -100% মাথায় ঢুকেছে নাকি? কি বললি বুঝলামই না। -100% কোথা দিয়ে গেছে? ঢুকেছে না উপর দিয়ে গেছে? নিচের দিকে আছে, উপর দিকে আছে। মানে আগে যেটুকু জানতাম ডাইমেনশন একদিন আর আমার পয়েন্ট না সেটুকু বলে গেছি। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে দেখা যাক আমরা নেক্সট ক্লাসে কি পড়তে পারি এই সাবজেক্টের উপর। তবে হ্যাঁ একটা কথা বলে দিই, যা পড়িয়েছি এর পরে নেক্সট ক্লাস আমাদের যেটা আসবে সেখানে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে, যেভাবে পড়িয়েছি ধরে ধরে। স্যার স্যার বলছি লাস্ট পার্ট আপনি যে পড়ালেন ওই যে সার্কেলটা মানে Rn একটা, এটা এমনি ম্যাথমেটিক্যালি করছি বাট প্র্যাকটিক্যালি এরকম ভাবে শেয়ার পাওয়া যায়নি। পাওয়া যায় না, ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি পাওয়া যায়, ড্র করতে পারবো না। ম্যাথমেটিক্যালি এক্সিস্ট বাট বাস্তব পৃথিবীতে এরকম কিছু পাইনি এখন আমি। পৃথিবীতে কি করে পাবো? পৃথিবীতে পাই না। পৃথিবী তো 3 ডাইমেনশন, মানে পৃথিবী তো 3টে অ্যাক্সিস দিয়ে তৈরি। পৃথিবীর মধ্যে n সংখ্যক অ্যাক্সিস কোথা থেকে ঢোকাবো? মানে ম্যাথমেটিক্যালি এটা গ্রো করা আছে, মানে কনসেপ্টটা কাছে গ্রো করা আছে, তাই তো? অবশ্যই ম্যাথমেটিক্যালি কনসেপ্টটাকে গ্রো করা হচ্ছে। ঠিক আছে, এক সময় দেখবি সত্যি সত্যি হয়তো দেখবি কোথাও থেকে একটা n ডাইমেনশনাল বস্তু এসে পৃথিবীতে হাজির হলো। ঠিক আছে, তাকে দেখে আমরা আবার ভয় পেয়ে পালিয়ে যাবো। যাই হোক সেসব তো পরের কথা। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাক নাকি বল? ঠিক আছে, বল তোদের কোনো বক্তব্য থাকলে বলে ফেল। হ্যাঁ স্যার এই পর্যন্ত থাক, নাহলে আবার আমাদের 4 ডাইমেনশন হয়ে যাবে মাথা গোল।